কীরকম মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনার? আমি তোমাকে পিছন থেকে দেখে মনে করেছি জোসেফ। ও অন্য মেয়ের জন্য আমাকে চিট করেছিল, তাই এরকম উগ্র আচরণ করে ফেলেছি। আমি এগা- আমি এগেন সরি, মিস্টার জাইন। ইসরাতের দিকে আঙুল তুলে এমিলি জিজ্ঞেস করলো, হুই ইজ সি, ইউর গার্লফ্রেন্ড? জাইন ইসরাতকে টেনে আরেকটু কাছে নিয়ে আসলো। ইসরাতের পিঠ নিজের বুকের সাথে লাগিয়ে বলল, আমার ওয়াইফ মিসেস ইসরাত জাইন। এমিলি হাত মুঠ করে ফেললো। দাঁতের দাঁত চেপে রুড হয়ে বলল, আর ইউ ম্যারিড জাইন? ইয়া ম্যাম। এমিলি কোনো রকম দাঁতের দাঁত পিষে বলল, ও কংগ্রাচুলেশন মিস্টার জাইন, অ্যান্ড এগেন সরি ইয়োর ওয়াইফ আমার খারাপ আচরণের জন্য। জাইন বিল পে করলো। ক্ষতিপূরণ দিতে গেল, এমিলি দিতে দিল না। তার কথা, তার জন্য এসব হয়েছে, সেই এর ক্ষতিপূরণ করবে। জাইন এমিলির কাছে হার মানল, অগত্যা বিল পে করতে দিল এমিলিকে। জাইন ইসরাতকে এখনও চেপে ধরে আছে নিজের সাথে। জাইন আর ইসরাত বের হয়ে যেতেই ক্যামেলিয়া আর লিও বের হয়ে গেল। গ্লাস দ্বারা বিশিষ্ট রেস্টুরেন্টের বাহিরের দিকে এমিলি শান্ত চোখে তাকিয়ে রইল। জাইন যে হাত দিয়ে ইসরাতকে চেপে ধরে আছে, ওই হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঠোঁটে ঠোঁট চেপে কিরমিরিয়ে কিছু বলল। কথা শেষ করে গাল বাঁকিয়ে পাগলের মতো হাহা করে হাসল। কয়েকদিন পরের কথা। রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ রুমে ফিরে গিয়েছে। মেহেরুন নেসা বারান্দায় বসে আকাশপানে তাকিয়ে বিড়বিড় করছেন। এইগুলার বিয়া দিয়া তো আমি এখন ফাইসা গেছি। একটাও আমার সাথে কথা কয় না, সবগুলো আমার থাইকা মুখ ফিরাই বইসা রয়েছে। আমি কি এমন করছি যে আমার সাথে রাগ করছে? সবগুলোরেই তো শুধু ধইরা ধইরা বিয়া দিছি, এর থাইকা বেশি তো কিছু করি নাই গা। কিন্তু এরা কথা না কইলেও তো আমার কিছু আহেও না যায়ও না। বড় কথা হইল, এতদিন বিয়া হইল, একটাও সুখবরটা আমায় দিল না। মনে হইতাছে এদের উপরে নজর রাখুন লাগবো। মেহেরুন্নেসা, কাজে লাইগা পড়ো, এইভাবে বৈশা থাকলে কিছুই হইব না। মেহেরুন্নেসা উঠে দাঁড়ালেন। লাঠি ভর দিয়ে ঠক ঠক শব্দ করে এগিয়ে গেলেন ড্রয়িং রুমের দিকে। সিঁড়ি বেয়ে উপরে যেতে গিয়ে মেহেরুন্নেসাকে বেগ পোহাতে হলো। দ্বিতীয় তলায় গিয়ে আরশের রুমে নক করলেন মেহেরুন্নেসা। আরশ দরজা খুলে মেহেরুন্নেসাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু বাঁকালো। দাদি, এত রাতে তুমি? কোনো সমস্যা আছে? মেহেরুন্নেসা আরশকে ঠেলে সরিয়ে দিতে রুমের ভেতরে ঢুকলেন। বিছানায় বসে আরশ আশেপাশে তাকিয়ে নুসরাতকে খুঁজলেন। তোর বউ কই? ওয়াশরুমে। মেহেরুন্নেসা শশীতে তাকিয়ে বললেন, আর কোনো সুখবর? কিসের সুখবর? না, মনে করছিলাম ও আশ্রমে গেছে, তাই কোনো সুখবর হইতে পারে। আরশ বিরক্ত হয়ে বলল, ওয়াশরুমে গেলেই সুখবর হয়ে যায়? মানুষ এখন ওয়াশরুমে যেতে পারবে না তোমার জন্য। তোমার চিন্তা ভাবনা দাদি হাই লেভেলের। নুসরাত ওয়াশরুম থেকে বের হয়ে মেহেরুন্নেসাকে দেখে অবাক হলো। হঠাৎ এই বুড়ি এখানে কি করছে? আবার কি তালগোল পাকাতে এসে এখানে? নুসরাত কর্কশ গলায় বলল, কি হয়েছে এখানে? কি এত রাতে আমাদের রুমে কেন? নিজের রুম নেই? মানুষের প্রাইভেসি ভঙ্গ করতে চলে আসছো? তোর রুম কবে হইল এইটা? আর তুই কে আমাকে এই কথা জিজ্ঞেস করার? আইজ আমি এই রুমে থাকবো। নুসরাত আর আরশ নাক মুখ বিকৃতি করে একসাথে চেঁচিয়ে উঠল বলে। মেহেরুন্নেসা দুজনের দিকে একবার তাকিয়ে বললে, নুসরাত এখানে বলার কি আছে? তোগো রুমে থাকলে কোনো প্রবলেম হইব? নির্লিপ্ত গলা। আমার কোনো প্রবলেম নেই, থাকতে চাইলে থাকো, কিন্তু কোথায় শুবে? মেহেরুন্নেসা ঝটপট করে বললেন। তোদের দুটোর মাঝে। নুসরাত চোখ রসগোল্লার মতো করে ফেলল। কি বলে এই বুড়ি? তাদের মাঝখানে ঘুমাবে? তারপর মনে হলো তার আর আরশের মধ্যে এক হাত জায়গা খালি পড়েই থাকে। তাহলে বুড়ি ওখানে শুয়ে পড়লে কোনো সমস্যা হবে না নুসরাতের। কিন্তু আরশ মুখ ফুসকে বলে ফেলল। না। নুসরাত আর মেহেরুন্নেসা প্রশ্নাত্মক দৃষ্টির সামনে আরশ ভ্যাবাচাকা খেয়ে গেল। আরশ চোখ সরিয়ে বলল, না, আমি বলতে চাইছিলাম তুমি আমাদের দুজনের মাঝখানে শুয়ে পড়বে। মেহেরুন্নেসা মাথা নাড়ালেন উপর নিচ। আরশ ঠুক গিলে বলল, আচ্ছা, শুয়ে পড়ো।
নুসরাত আরশের দিকে কীরকম করে তাকিয়ে রইল। আরশের সাথে নুসরাতের চোখাচোখি হতে আরশ ছটপট চোখ সরিয়ে নিল। নুসরাত সন্দেহের দৃষ্টিতে আরশের দিকে একভাবে তাকিয়ে রইল, পলক না ফেলে। আরশ চোরের মতো মুখ লুকিয়ে গিয়ে শুয়ে পড়ল। মেহেরুন্নেসাও গিয়ে শুয়ে পড়লেন মাঝখানে। নুসরাত লাইট অফ করে এসে আরেক পাশে শুয়ে পড়ল। মাথার নিচে হাত রেখে ছাদের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিস্তব্ধ সময়, ছিচি পোকার ছিচি ডাক শোনা যাচ্ছে চারিদিকে। কিছুক্ষণ কেটে যাওয়ার পর মেহেরুন্নেসা নড়ে চড়ে আরশের দিকে ফিরে শুয়ে পড়লেন। আরশের কাপড় টেনে ধরে বললেন, তুই মাঝে চলে যা, আমার শ্বাস বন্ধ হইয়া যাইতেছে এইখানে। আমি কেন যাব? নুসরতকে বলো তোমার পাশে আসার জন্য। মেহেরুন্নেসা যথেষ্ট গলা নিচু রেখে বললেন, ও ঘুমাইয়া পড়ছে, আমি ওর গেঞ্জি ধরে টান দিছি, তারপরও ফিরে তাকাইছে না। আরশ মেঝে যেতে চাইল না। আরশ মাঝে যেতে চাইল না। মেহেরুন্নেসা জোর দিলেন মাঝে যাওয়ার জন্য। আরশ দীর্ঘশ্বাস ফেলে মেহেরুন্নেসাকে তার পাশে আসার জন্য বলল। আরশ উঠে গিয়ে নুসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়ল। মেহেরুন্নেসা আরশের কানে কানে বললেন, একটু পাশ ঘেঁষা শুইয়া পড় নুসরাতের, আমার জায়গা হইতাছে না আরস। আরশ বিরক্ত হয়ে কিছুটা সরল। মেহেরুন্নেসাকে বলল, জায়গা হয়েছে। না রে আরস, আর একটু সর। আরশ নির্লিপ্ত গলায় বলল, আর জায়গা নেই। জায়গা আছে, নুসরতরে তোর বুকের সাথে ধইরা বিছানার কোন লাগ। ধরা যাবে না, চিৎকার করবে। করবে না, ঘুমাই গেছে। তোর বুকের সাথে চাইপা ধর, তাইলেই তবু জায়গা হইবে, আমারও জায়গা হইব। আরশ কিছু বলতে গিয়েও বলল না। নুসরাতকে টেনে নিজের সাথে চেপে ধরল। চেপে ধরার আগেই নুসরাত মোচড়ামুচড়ি শুরু হয়ে গেল। নুসরাত হাঁসফাঁস করতে লাগলো। আরশ নুসরাতকে টেনে উপরের দিকে তুলে নিজের হাতের মধ্যে শোয়ালো, যাতে হাঁসফাঁস না করে। নুসরাত অন্য পাশ ঘুরে শুয়েছিল। ঘুমের মধ্যে আরশের দিকে পাশ ফিরে শুল। আরশ এক হাত দিয়ে নুসরাতের পিঠ আর অন্য হাত দিয়ে নুসরাতের কোমর চেপে নুসরাতকে ধরে রাখলো। টেবিল ল্যাম্পের হালকা সোনালি আলোয় নুসরাতকে ভীষণ সুন্দর দেখালো আরশের কাছে। আরশ তার হাত দিয়ে নুসরাতের মুখের সামনে আসা চুলগুলো গুছিয়ে কানের পেছনে গুজে দিল। নুসরাত ঘুমের মধ্যে হালকা নড়ে চড়ে উঠল। আরশ এক পা নুসরাতের দু পায়ের উপরে রেখে পা দিয়ে নুসরাতকে চেপে ধরল, যাতে নড়াচড়া করতে না পারে। এই আর একটু চাপ তো, আমার জায়গা হইতাছে না। এত জায়গা পেয়েও তোমার জায়গা হচ্ছে না? না, বইয়ের পাশ ঘেঁষা শুইয়া পড়, তাইলেই আমার জায়গা হইব। আরশ দীর্ঘশ্বাস ফেলল। মেহেরুন্নেসাকে প্রয়োজনীয় স্পেস দেওয়ার জন্য নুসরাতের গলার এক পাশে মুখ নিয়ে আলগোছে শুয়ে পড়তেই নাকে মেলি সুগন্ধি আসলো। আরশ জোরে নাক টেনে শ্বাস নিল। গলার ভাঁজে মাতালের মতো করে নিজের অজান্তে হালকা ঠোঁট ছোঁয়ালো। তারপর চোখ বুজে ওভাবেই নুসরাতের গলার ভাঁজে পড়ে রইল। মধ্যরাত, নিয়ন বাতির গোলাটে আলো জানালার পর্দার ফাঁক ফোকর দিয়ে রুমে প্রবেশ করছে। নিয়ন বাতির হালকা আলোয় মেহেরুন্নেসা বিছানা থেকে উঠে বসলেন। হাত তুলে শরীরে আড়মোড়া ভাঙলেন। মাথা ঘুরিয়ে আরশ আর নুসরাতের দিকে একবার তাকিয়ে ঠোঁট চেপে মুচকি হেসে লাঠি দিয়ে ঠক ঠক শব্দ করে রুম থেকে বের হয়ে গেলেন। সকাল 9:44। জাইন অফিসে চলে গিয়েছে প্রায় 10 মিনিট। ইসরাত আগের তুলনায় শরীর ভালো হওয়ায় রেস্টুরেন্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইতিমধ্যে ইসরাত ক্যাবও বুক করে নিয়েছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ইসরাত গলায় স্কার্ফ পেঁচাতে পেঁচাতে একবার দরজার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। আরাম করে ওভারকোট পরে চুল পনিটেল করল। ইসরাতের ভাবসাব থেকে মনে হলো দরজা খোলার কোনো তাড়া নেই। এরই মধ্যে 5 বারের বেশি কলিং বেল বেজে উঠেছে। ইসরাত গরম পানির পট আর শুকনো মরিচের গুঁড়ো ব্যাগে ঢুকিয়ে ধীরে সুস্থে রুম লক করে বের হলো। বের হওয়ার আগে চেক করে নিল পাসপোর্ট সাথে আছে নাকি। ইসরাত সবসময় সাথে এনআইডি কার্ড, পাসপোর্ট সহ আত্মরক্ষার জিনিস নিজের সাথে ক্যারি করে। কখন কোন বিপদ হয়ে যায় বলা যায় না, তাই নিজের সাথে সব কিছু রাখে। বাহির থেকে অনবরত কলিং বেল বেজে যাচ্ছে। ইসরাত একবার দরজা দিকে তাকিয়ে পায়ে শু পরে নিল। বাহিরের মানুষটার অনেক তাড়া ভেতরে আসার। ইসরাতের কাছে মনে হলো, না হলে একবার না থেমে কেন অনবরত কলিং বেল দিয়েই চলেছে। কলিং বেলের উপর থেকে মনে হচ্ছে হাতি সরছে না তার। ইসরাত অলস ভঙ্গিতে দরজার দিকে এগিয়ে গেল। দরজার হ্যান্ডেল ধরে মোচড় মারতে ওপাশের ব্যক্তির ক্ষিপ্র ভঙ্গিতে ইসরাতকে থাপ্পড় মারতে নিল। ইসরাত হঠাৎ এমন আক্রমণে তাজ্জব বনে গেল। চোখ গোল গোল করে তাকিয়ে থেকে সামান্য নিচের দিকে ঝুঁকে গেল। মেয়েটা অশ্রাব্য ভাষায় ইসরাতকে গালি দিচ্ছে।
ইসরাত তাচ্ছিল্য হাসি হাসলো। মেয়েটা ইসরাতকে ঠোঁট বাঁকিয়ে হাসতে দেখে গালি দিল। ইসরাত তবুও হাসলো। মুখ আর কান লাল হয়ে গিয়েছে এতক্ষণে। সেকেন্ডের সাথে ইসরাতের মুখে রিয়াকশন চেঞ্জ হয়ে গেল। মেয়েটা ইসরাতকে হাসতে দেখে থাপ্পড় মেরে বসলো। ইসরাতকে ধাক্কা দিয়ে অ্যাপার্টমেন্টে ঢুকে গেল। ইসরাত শুধু মেয়েটার দিকে তাকিয়ে রইল। পেছন থেকে কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে বিশ্রী হাসি হাসলো ইসরাত। আরুষের ঘুম ভাঙল সকাল 8টার দিকে। মুখে গরম বাতাসের ছোঁয়ায় চোখ মেলে তাকাতেই দেখল নুসরাতের উপর, মুখের উপরে তার মুখ। আরুষ ভ্রু বাঁকিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। সে কি সারা রাত নুসরাতের মুখে মাথা দিয়ে ঘুমিয়েছিল? নুসরাত এখনও ঘুমিয়ে। আরুষ হাত ঝাড়া দিল। নুসরাতের শরীরের নিচে এক হাত সারা রাত থাকার জন্য হাত ব্যথা হয়ে আছে এখন। পাশ ফিরে একবার তাকালো আরুষ। মেহেরুন্নেসার জায়গায় খালি পড়ে আছে। আরুষ নুসরাতের মুখের দিকে তাকালো। ছোপ ছোপ লাল দাগ হয়ে আছে। আরুষ তর্জনী আঙ্গুল দিয়ে লাল দাগ স্পর্শ করতে গিয়ে থেমে গেল। ভয়ের তো চোখে একবার বাহিরে দিকে তাকিয়ে নুসরাতের চোখের উপরে হাত তুলে উপর নিচ করল। নুসরাতে গভীর ঘুমে দেখে হাত দিয়ে হালকা হাতে স্পর্শ করলো লাল দাগ বিশিষ্ট জায়গাগুলোতে। আরুষ নিজের গালে হাত দিল। খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতি গালের মধ্যে পেল। অনেকদিন শেভ না করার ফল। নুসরাতের গালের দিকে তাকিয়ে বুঝলো লাল দাগ হওয়ার জন্য দায়ী সে নিজেই। নিজে বললে ভুল হবে, তার খোঁচা খোঁচা দাড়ির জন্য দায়ী। কিছুক্ষণ তাকিয়ে থেকে আরুষ নুসরাতের নাক বৃদ্ধা এবং তর্জনী আঙ্গুল দিয়ে চেপে ধরল। নাক ধরার 5 সেকেন্ডের ভেতরে নুসরাত হাঁসফাঁস শুরু হলো। আরুষ ঠোঁট বাঁকিয়ে হেসে নাক ছেড়ে দিল। মিনিট 2-1 কাটার পর আরুষ ঠোঁট চেপে নুসরাতের নাকে হালকা হাতে টোকা দিল। হাতে ভর দিয়ে নুসরাতের মুখের দিকে ঝুঁকে নুসরাতের ঠোঁটে আলগোজে চুমু খেলো। চুমু খেতে গিয়ে আরুষের নাকে কস্তুরি আর ভ্যানিলার ঘ্রাণ আসলো। নাক টেনে শ্বাস নিল আরুষ। বিড়বিড় করল, কি পারফিউম ইউজ করো, এত সুন্দর গ্রান? চুমু খেয়ে আরুষ নিজেই লজ্জা পেল। লজ্জিত ভঙ্গিতে ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে মুচকি মুচকি হাসলো। সে কি সুযোগ নিয়েছে নুসরাতের? ভেতর থেকে কেউ বলে উঠল, তোর বউ, তুই কেন সুযোগ নেবে? এটা তোর অধিকার। আরুষ নুসরাতের দিকে আবার তাকাতেই দেখল নুসরাতের চোখের পাতা হালকা নড়ছে। আরুষ সরে গেল, এক কথায় পালিয়ে গেল নুসরাতের থেকে দূরে। আরুষ ওয়াশরুমের দরজা লাগাতেই নুসরাত নড়ে চড়ে চোখ মেলে তাকালো। নির্লিপ্ত চোখে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে দাঁত গেলিয়ে বিশ্রী রকম হাসি হাসলো, বিড়বিড় করলো, সৈয়দ আরশ হেলাল, গু হারার জন্য রেডি হন। গেম শুরু হলো না তার আগে আপনি গেম এন্ড করে দিচ্ছেন। হ্যাঁ, এটা তো ঠিক হচ্ছে না। নুসরাত মুখ দিয়ে চুকচুক করলো। ওয়াশরুমের দিকে পিঠ ফিরিয়েই শুয়ে তাচ্ছিল্য করে বলল, A man's love is just as terrible for a woman. Likewise, the deceitfulness of women is terrible for men. পুরুষের ভালোবাসা যেমন একজন নারীর জন্য ভয়ঙ্কর, তেমনি নারীর ছলনা পুরুষের জন্য ভয়ঙ্কর। তোর বাসর সম্পর্কে কিছু বল, কি রকম কাটলো? ভায়াস অতীত। বাসর রাত বলতে গিয়ে মোমো একটু টেনে টেনেই বলল। নুসরাত ভ্রু বাঁকিয়ে তাকালো। মোমোর ডাবল মিনিং কথার উত্তর দিল ডাবল মিনিং ভাবে। কিছুটা টেনে টেনে ডিপ গলায় বলল, তুই যেরকম ভাবছিস তার থেকে অনেক হট ভাবে কেটেছে। মোমো আগ্রহ নিয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাত একপাশে শুয়ে মোবাইলে নোবেল পড়ছিল। মোমো নুসরাতের হাত থেকে মোবাইল টেনে নিয়ে একপাশে ছুঁড়ে মারল। নুসরাত মোবাইলের দিকে কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে মোমোর দিকে চোখ ঘোরালো। নুসরাতের এমন শান্ত চোখে তাকানো দেখে মোমো কিছুটা ভরকে গেল। নুসরাতের উপর কোনো ভরসা নেই। কোন সময়ে সিম্পল বিষয় নিয়ে রাগ করে, আবার কোন সময় অতিরিক্ত মাত্রা কোনো কিছু হলে রাগ করে না। তাই এই মেয়েকে বিশ্বাস করা সব যাবে না। মোমো আমতা করে বলল, কি রে বোন, এভাবে তাকাচ্ছিস কেন? মনে হচ্ছে ছিঁড়ে খেয়ে ফেলবি আমায়। নুসরাত শান্ত গলায় বলল। কি? মোমো কিছু বলার আর সাহস পেল না। মুখ লটকে চোখ অন্যদিকে ফিরিয়ে বলল, কিছু না। নুসরাত এবার উচ্চ শব্দে হেসে উঠল। মোমো নুসরাতের দিকে রাগ করে তাকালো না। নুসরাত হেসে হেসে বলল, বল, কি বলবি? মোমো মুখ ঘুরিয়ে রাখলো, কথা বলল না। নুসরাত নাক বুক বিকৃতি করে বলল, ন্যাকামো করবি না। তোদের মতো বুড়ো মেয়েদের ন্যাকামো করতে দেখলে না ইচ্ছে করে পশ্চাৎ দেশে লাথি মেরে সৌরজগতে পাঠিয়ে দিতে। বুড়ো হয়ে যাচ্ছে, এখনো ঢং করছে বাচ্চাদের মতো করে।
তোর তুলনায় বাচ্চারা তো আরো বেশি ম্যাচিওর। মোমো নুসরাতের কাছ থেকে বিন্দু মাত্র পাত্তা না পেয়ে মুখ লটকে এসে নুসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়ল। মোমো শোয়ার মিনিট 3 কাটার পর নুসরাত বলল, দূরে গিয়ে শুয়ে পড়, আমার সাথে লেগে শুবি না একদম। আমার কি রকম লাগে? মোমো এবার চেতে গেল। নুসরাতকে 2 হাতের মধ্যে বন্দি করে শুয়ে পড়ল। নুসরাত মোমোর কাছ থেকে সরার চেষ্টা করলো। মোমো ছাড়ল না নুসরাতকে। নুসরাত ধীরে ধীরে হাত তুলে মোমোর টি শার্টের উপর থেকে ইনারের ফিতা চেপে ধরে টেনে ধরল। 2 সেকেন্ডে ইনারের ফিতা ধরে রেখে ঠাস করে ছেড়ে দিল। মোমো চিৎকার করে উঠল। এই ওয়াল ছাড়, ব্যথা পাইছি তো। আমু গো, ওয়ালটা ছাড় আমারে। তুই আমার লজ্জা হরণ করতে চাইছিস? ছাড় বলছি। না এখন ছাড়বো কেন? আয় জড়িয়ে ধর আমায়, তোর না অনেক শখ আমায় জড়িয়ে ধরার। আয় আয়। নুসরাতকে ধাক্কা দিয়ে মোমো উঠে বসলো। নুসরাত ছেলেদের মতো চোখ বাঁকিয়ে মোমো শরীরের উপর থেকে নিচের দিকে তাকালো। এক চোখ ছোট করে মোমোর বুকের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। ছে ছে ছে, আরশ ভাইয়া একটা ছেলেরূপী মেয়েকে বিয়ে করে নিয়েছে। একজন মেয়ের লজ্জা হরণ করতে তোর লজ্জা লাগে না? কি মেয়ে রে বাবা, আমি তো সন্দিহিত। তুই না আবার আরশ ভাইয়ার ভার্জিনিটি হরণ করে নিয়েছিস? নুসরাত আবার ঠোঁট বাঁকিয়ে হাসলো। ভ্রু নাচিয়ে মোমোর দিকে হাত বাড়িয়ে তাকালো। মোমো নুসরাতের থেকে কিছুটা গুলুমুলু হওয়ায় নুসরাতের হাত চেপে ধরে নুসরাতকে উল্টে ফেলে দিল বিছানার উপর। মোমো নুসরাতের হাত পৃষ্ঠদেশে চেপে ধরল। নুসরাত চিৎকার করে উঠল। হাত ছাড়ানোর চেষ্টা করে মোমোর উদ্দেশ্যে বিশ্রী গালি ছুড়ে দিয়ে বলল, এ শালি ছাড়, একবার ছাড়, দেখবি কি করি। থাপড়ে তোর চেহারা নকশা বদলে দেবো। বড় বোনের উপর অত্যাচার করছিস? তোর থেকে 2 মাস 2 দিনে বড় আমি। নুসরাতের চিৎকার শুনে আরশ রুম থেকে দৌড়ে বের হলো। ইরহামের রুমের দিকে থেকে চিৎকারের শব্দ আসছে বলে তাড়াতাড়ি পা চালিয়ে ইরহামের রুমের দিকে এগিয়ে গেল। মোমো নুসরাতের ওভারসাইজ টি শার্টের উপর দিয়ে পিঠে কিছু খুঁজল। নুসরাতকে অতিরিক্ত নড়াচড়া করতে দেখে এক হাত দিয়ে নুসরাতের হাত পৃষ্ঠদেশে চেপে নিজে 2 পা তুলে আরাম করে নুসরাতের পিঠের উপরে বসল। তোর জামাইয়ের কচুর উপর বসেছিস শালিনা, ব্যথা পাচ্ছি আমি। এরকম গন্ডারের মতো শরীর নিয়ে আমার উপর, অবলা নারীর উপর উঠে বসছিস কেন? আমার মতো অবিবাহিত নারীকে মেরে ফেলতে চাইছিস তাই না? আমি কিন্তু এখনো বিয়ের লাড্ডু খাইনি। বই নাই মাজা, আমি মরার আগে আমার ভবিষ্যৎ বাঁচাতে জন্য হলেও নাই মাজা। মোমোকে পিঠ থেকে নামতে না দেখে নুসরাত নিচের দিকে পা তুলে মোমোকে লাত মারতে নিল, কিন্তু পারল না। মোমো নুসরাতের পিঠে ইনারের ফিতা খুঁজতে লাগলো। ফিতা খুঁজে না পেয়ে ভ্রু কুঁচকে গেল। বিভ্রান্ত হয়ে বলল, তোর ইনারের পিতা কোথায়? নুসরাত দাঁত কেলিয়ে হাসলো। মোমো পিঠের উপর বসায় শ্বাস টেনে ফেলে বলল, ইনার থাকলে না ফিতা পাবি। মোমো হতবিহব্বল হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। নুসরাতের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, মানে কি ভাই? নুসরাত সুযোগ নিল মোমোর অন্যমনস্ক থাকার। হাত টান দিয়ে ছুটিয়ে নিয়ে এসে মোমোকে পায়ের সাথে পা চেপে উল্টে ফেলে দিল বিছানায়। নুসরাত শোয়া থেকে উঠে বসে কোমর চেপে ধরল। হাত তুলে শরীরের আড়মোড়া ভেঙে চুল হাত খোপা করতে করতে বলল, আমি ইনার পড়ি না। দরজার বাহির থেকে আলস গলা ফাটিয়ে অবাক গলায় জিজ্ঞেস করল, কে? নুসরাত আর মোমো একসাথে দরজার দিকে ফিরে তাকালো। মোমো এক আকাশ সমান লজ্জা নিয়ে রুম থেকে বারান্দায় পালালো। নুসরাত আরশের দিকে নির্লিপ্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। আরশের মুখ এখনো হা হয়ে আছে। এত বড় শক্ট বেচারা নিতে পারেনি। হাত দিয়ে মুখ মুছে নিয়ে চুল পেছনের দিকে ঠেলে দিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো নুসরাতের দিকে। নুসরাত ঠান্ডা গলায় বলল, মুখ বন্ধ করুন, মশা ঢুকে যাবে। আরশ মুখ লুটকে নুসরাতের দিকে তাকালো। ঢোক গেলে নুসরাতকে জিজ্ঞেস করলো, আমি যা শুনেছি তা কি সত্যি? তুই জাইনের জীবন থেকে সরে যা। ইসরাত শান্ত পায়ে হেঁটে গিয়ে সোফার উপরে বসলো। মেয়েটা ইসরাতকে বসতে দেখে পায়ের উপরে পা তুলে বসলো। ইসরাত হাসলো গাল ঝাঁকিয়ে। সামনে থাকা কাচের টেবিলের উপরে 2 পা তুলে ক্রস করে রাখলো। পায়ের মাঝখানে রাখলো মেয়েটার মুখ। গলা যথেষ্ট শান্ত রেখে কথা বলল ইসরাত। কিভাবে সাহায্য করতে পারি আমি আপনাকে, মিসেস এমিলি? ইসরাত টেনে টেনে এমিলির নাম বলল। চোখ মুখ বাঁকিয়ে এমিলির পানে নির্লিপ্তভাবে তাকিয়ে রইল। এমিলির কাছে মনে হলো ইসরাত তাকে নিয়ে মজা করছে। রাগে এমিলি চিৎকার করে দাঁড়িয়ে গেল, ইউ পিচ, তুমি আমার কাছ থেকে জাইনকে কেড়ে নিয়েছো। ইসরাত চোখ ছোট ছোট করে তাকালো এমিলির দিকে। এমিলি ইসরাতের তীক্ষ্ণ চোখে তাকানো দেখে ভড়কে গেল। ইসরাত নিজের দিকে আঙ্গুল তুলে বলল, তুমি আমাকে দুর্চরিত্র বলছো? আগে নিজের দিকে একবার তাকাও। নিজে কি তুমি?
স্বামী থাকা সত্ত্বেও অন্যের জামাইয়ের দিকে চোখ দিচ্ছ। ছি, কি ঘৃণ্য তুমি। ডাস্টবিনের নোংরা কিট তোমার থেকে পরিষ্কার। ইসরাত ভমিট করার মতো মুখ করলো। এমিলি চিৎকার করে ইসরাতের দিকে এগিয়ে আসতে নিলে ইসরাত বলল, হুম, সামনের দিকে এগোনোর চেষ্টা করবে না, আর এক পা বাড়ালে আমার দিকে। আজ তো পানি অ্যাপার্টমেন্টের বাইরে যেতে পারবে না। আমাকে মোটো অবলা মনে করবে না। একটা থাপ্পড়ের বদলে 10টা থাপ্পড় ফিরিয়ে দেওয়ার অ্যাবিলিটি আমি রাখি। সো নিজের সীমা লঙ্ঘন করার একদম চেষ্টা করবে না মিসেস এমিলি। এমিলি ইসরাতের দিকে কাত হয়ে তাকিয়ে ক্যানাইন দাঁত বের করে অদ্ভুত হাসলো। বুঝলো ইসরাতের সাথে হাত দিয়ে পারা যাবে না, যা করতে হবে সব মুখ চালিয়ে করতে হবে। এমিলি ইসরাতের দিকে তাকিয়ে তাকিয়ে গিয়ে সোফার উপরে বসলো। টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে পানি খেলো এক চুমুক, তারপর হাত থেকে পানির গ্লাস ফেলে দিল। ইচ্ছাকৃতভাবে মুখ দিয়ে শব্দ করল, উপস। ইসরাত ঠান্ডা চোখে তাকিয়ে রইল গ্লাসের ভাঙা টুকরোর দিকে। এমিলি বুকের কাছে 2 হাত বেঁধে ইসরাতের দিকে তাকিয়ে হাসলো। এত যে মুখ চালাচ্ছিস তুই জানিস এই পুরো বিল্ডিংয়ের মালিককে? ইসরাত এমন ভাব করল সে এমিলির কথা শুনছেই না। ডান হাত তুলে খুঁড়তে লাগলো। নিজের মুখের সামনে হাত নিয়ে নেলস দেখতে লাগলো। এমিলি নাক মুখ কুচকে গালি দিল, বাণীকে বা মেঘ। ইসরাত ফিরে তাকালো না। এত ভাব কিসে তোর? এই যে এখানে থাকছিস, কার অ্যাপার্টমেন্টে থাকছিস? আমার অ্যাপার্টমেন্টে থেকে আমার সাথে বেয়াদবি করছিস? তোর বাপ মায়ের এই যোগ্যতা নেই তোকে একটা অ্যাপার্টমেন্ট কিনে দেওয়ার। আত্মসম্মানহীন মেয়ে, তোর কি সেই পরিমাণ অর্থ নেই একটা অ্যাপার্টমেন্ট কেনার? আচ্ছা, আমি তোকে কিনে দেবো একটা অ্যাপার্টমেন্ট, শুধু তুই জাইনকে ছেড়ে দিবি। ইসরাত পা থেকে জুতো খুলে এমিলির দিকে ছুঁড়ে মারল। জুতো এমিলির মাথার 0.01 জায়গায় উপর দিয়ে চলে গেল। কাচের টেবিলে লাত মেরে উল্টে দিল। ইসরাত ভদ্রতা না দেখিয়ে বলল, কি বলেছিলি আবার বল। আমার বাপকে নিয়ে তোকে কথা বলতে না করেছি না একবার? তারপর তুই তাদের টানিস এসবে বারবার। চিৎকার করে বলল, তোর জাইনকে চাই না? যা, নিয়ে যা। গো টু হেল উইথ ইউর ফাকিং জাইন। আর তোর অ্যাপার্টমেন্টের আমি গোষ্ঠী কিলাই। এরকম হাজার হাজার অ্যাপার্টমেন্ট কিনতে আমার মিনিট লাগবে না। এক চুটকিতে আমি এসব অ্যাপার্টমেন্ট কিনে নিতে পারি। ইসরাত নিজের আরেক পায়ের জুতো খুলে ছুঁড়ে মারল এমিলির দিকে। এমিলি কিছু বুঝে ওঠার আগেই জুতো গিয়ে পড়ল এমিলির মুখে। সেন্ট লরেন্টের সাইড ব্যাগ দিয়ে মোজা পরা অবস্থায় অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গেল ইসরাত বেরিয়ে যেতে এমিলির মুখে ফুটে উঠল পৈশাচিক হাসি। ঘাড়ে ধরে এপাশ থেকে ওপাশ ফিরে হাহা করে হাসল। বাড়ি তোমার জন্য আমি 100,000টা জুতোর বাড়ি খেতেও রাজি জাইন। নুসরাত একটা গ্রুপ খুলল। গ্রুপে ইরহাম, আরশ, জায়ান, মাহাদি, নাহিদ, আরমান, আবির সবাই আছে। নুসরাত মোমোকে জিজ্ঞেস করলো, একটা গ্রুপ খুলছি, গ্রুপে তোকে অ্যাড দিব? তুই গ্রুপে থাকলে আমার কোনো সমস্যা নেই, অ্যাড দিয়ে দে। নুসরাত মোমোকে অ্যাড দিয়ে বসে থাকলো। কিছুক্ষণের মধ্যে জায়ান মেসেজ পাঠালো। কিরে ইরহাম লিখলো, ইরহাম নুসরাতকে মেনশন দিয়ে লিখলো। নুসরাত লিখলো, তুই বল কোথায় গিয়েছিস? ঘুম থেকে উঠে দেখি বাড়ি থেকে উধাও। আমি তো শুধু গ্রুপ থেকে উধাও হয়েছি। ইরহাম ইমোজি পাঠালো। নুসরাত লিখলো, শালা সকাল বালছালে যাইতে তো নীলা, উফ, এখন বড় জায়গায় গেলা নীলা না। ইরহাম লিখলো। নুসরাত লিখলো, আমি ওগো ধারধারি। ওরা থাকলে কি আর না থাকলে কি, নুসরাত কাউকে ভয় পায় না। মাহাদি রেস্টুরেন্টে গিয়েছিল, নিজের কিছু পিক পাঠালো। মোমো শুধু বসে বসে সবার চ্যাট দেখতে লাগলো। মাহাদি গ্রুপ থেকে বের হয়ে মোমোর ইনবক্সে মেসেজ পাঠালো। এতগুলো ছেলের ভিড়ে তুই কি করছিস? মোমো তার উত্তর না দিয়ে বলল, এখানে নুসরাত আমাকে অ্যাড দিয়েছে। এটা কথা নয়। তুই এতক্ষণ ধরে এতগুলো ছেলের মধ্যে কি করছিলি? তোরা যখন অ্যাড দিয়েছিল ভাবি তখন লিফট নিয়ে নিতে পারতি গ্রুপ থেকে। আমি তো কথা বলিনি, শুধু দেখেছি। তুই কথা বলিস না আর ওদের মাঝে কি করছিলি?
আর এসব করে তুই নিজেকে পিওর দাবি করিস? আপনিও তো নন মারহুম, তাহলে আপনি আমার সাথে কথা বললেন কেন? আরে পাগলি মহিলা, আমি কি থাকবো নাকি নন মাহারাম? কয়েকদিন পর আমি তোর জন্য হালাল হয়ে যাব। হিটার দ্বারা নিয়ন্ত্রিত রুমের চারপাশ গ্লাস দ্বারা আবৃত। ডিজাইনিং টেবিলে ডেস্কটপ সহ 4-5টা ল্যাপটপ রয়েছে। জাইন গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালো। এক হাত ফর্মাল প্যান্টের পকেটে রেখে গ্লাসের বাহিরের দিকে তাকিয়ে রইল। রাস্তায় গাড়ি চলাচল এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দেখতে লাগলো। জাইনের চেয়ে ব্যাঘাত ঘটিয়ে কল আসলো। জাইন পকেট থেকে মোবাইল বের করে নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল ফোনের দিকে। ফোন বাজতে বাজতে কেটে যাওয়ার সেকেন্ড আগে জাইন ফোন ধরল। লাউড স্পিকারে ফোন রেখে জাইন সালাম দিয়ে বলল, কি হয়েছে আম্মু? এখন কল দিচ্ছ কেন? তোকে কি আমি কল দিতে পারি না? এভাবে পর করে দিলি তুই আমায়। জাইন গলার স্বর নরম করে কথা বলতে চাইল। কিছুটা দৃঢ়স্বরে বলল, আমি সেটা কখন বললাম? তুই বলিসনি, এক্ষুনি বললি। আচ্ছা যাই হোক, বৌমার ফোন লাগছে না কেন? জাইন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, বৌমাকে? আরে ইশরাতের কথা জিজ্ঞাসা করছি। কল দিছি, রিং হয়েছে, রিসিভ হয় নাই। জাইন কিছুক্ষণ চুপ থেকে বলল। হয়তো কোনো কাজে বিজি, তাই কল ধরছে না। লিপি বেগম বেজায় রেগে গেলেন। চোখ মুখ কুঁচকে বললেন, হয়তো কি? ও তোমার স্ত্রী জানিও, তুমি হয়তো বিজি। কেন বলছো? আম্মু শোনো। কোনো শোনাশুনি নেই। তুমি কেন বলবে হয়তো? ও কোনো কাজে ব্যস্ত। তুমি ওর কোনো গ্যারান্টি দিতে পারছো না জায়ান। তোমার স্ত্রী কেন কল ধরছে না তা তুমি কেন জানো না? তুমি এখনই ইশরাতকে কল দিবে এবং সে কেন কল ধরে না খোঁজ করবে। জাইন ফোরন কেটে বলল। কল না ধরলে? লিপি বেগম কঠোর গলায় আদেশের স্বরে বললেন, কল যদি না পিক করে, তুমি প্রয়োজন হলে ইশরাতকে কেন কল ধরছে না তা জানার জন্য তোমার যাবে এবং খোঁজ নিবে কল না ধরার কারণ কি। অলরাইট জায়ান, আমি আর কোনো কথা শুনতে চাই না। এক্ষণে কাজে লেগে পড়ো। আই ক্লিয়ার ইট। জাইন গম্ভীর গলায় বলল। আম্মু। লিপি বেগম রুর গলায় বললেন, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি জায়ান। আমি তোমাকে কি বলেছিলাম মনে আছে তো? আশা করি এত তাড়াতাড়ি ভুলে যাবে না। জি, আমার মনে আছে সব। গুড। লিপি বেগম কল কেটে দিলেন। জাইন বাহিরের দিকে তাকিয়ে থেকে ইশরাতকে কল দিল। দুবার রিং হওয়ার পর আর রিং হলো না। জাইন চিন্তিত ভঙ্গিতে কিছুক্ষণ পায়চারি করে কেবিন থেকে বের হয়ে বসের রুমের দিকে এগিয়ে গেল। নুসরাত গোসল থেকে বের হয়ে গুনগুন করে সুর তুলল। নুসরাতের গলার স্বর ততটা ইশরাতের গলার মতো এত সুরেলা না, তারপরও গান গাইল। নুসরাত অনেক সময় যখন গান গায় তখন ইরহাম বলে, নুসরাত তবুও গান গায়, কারণ সে নিজের মর্জি মতো চলে। অন্যের কথায় সে কিছু মনে করে না, অলওয়েজ চিল। নুসরাত রুমে আরশকে দেখেও সুর তুলে গান গাইতে লাগলো। Secrets I have held in my heart are harder to hide than I thought. Maybe I just wanna be yours. I wanna be yours. I wanna be yours. নুসরাত একটু বেশি করে গুনগুন করলো। Secrets I have held in my heart. আরশ কিছুক্ষণ আইটাই করল। নুসরাতকে কিছু জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করতে পারল না। ল্যাপটপ থেকে চোখ তুলে চোরাচোখে কিছুক্ষণ পর পর নুসরাতের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। চোরের মতো না তাকিয়ে সরাসরি তাকান। লজ্জা পেলে বলুন, আমি চোখ বন্ধ করে আপনার সামনে বসে থাকবো আর আপনি মন ভরে দেখবেন। এরকম চোরের মতো তাকিয়ে নিজে কি প্রমাণ করতে চাইছেন? আপনি চোর। আরশ গলা পরিষ্কার করে নিয়ে বিব্রত বোধ একপাশে ফেলে নুসরাতকে জিজ্ঞেস করলো, কেমন গোপনীয়তা যেটা তুই তোর হৃদয় লুকিয়ে রেখেছিস? নুসরাত চোখ দিয়ে হাসলো। ভিজে চুল থেকে টাওয়াল খুলতে খুলতে আরশের দিকে এগিয়ে আসলো। আরশের পেছন থেকে হালকা ঝুঁকে নুসরাতের ফিসফিস করে বলল, সেটা তো বলা যাবে না।
সারা রুম কাঁপিয়ে নুসরাতের মোবাইলে কল আসলো। আরুষ কিছুক্ষণ বিরক্তির চোখে নুসরাতের মোবাইলের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাতের শরীর থেকে আবার সেই কস্তুরি আর ভ্যানিলা ফ্লেভারের ঘ্রাণ আসছে। আরুষ নাক টেনে ঘ্রাণ নিল। কি সুন্দর ঘ্রাণ! হঠাৎ কল আসায় নুসরাত ঝুঁকা থেকে উঠতে পারল কই। আরুষ হাত দিয়ে পেঁচিয়ে নুসরাতের ঘাড় চেপে ধরল। নুসরাত ভ্রু বাঁকিয়ে তাকালো। আকস্মিক আরুষ তার ঘাড় চেপে ধরেছে কেন? মুখ বাঁকিয়ে তাকিয়ে থেকে কিছু বলতে নিবে আরুষ গম্ভীর গলায় জিজ্ঞেস করল। কি পারফিউম ইউজ করিস তুই? নুসরাত বিরক্তির চরম শিখরে পৌঁছে গেল। রেগে জিজ্ঞেস করল। এটা জিজ্ঞেস করার জন্য এভাবে জাপটে ধরেছেন কেন? মানুষের মতো জিজ্ঞেস করা যায় তো? আমি পালিয়ে যাচ্ছি না তো কোথাও। আরুষ নির্লিপ্ত চোখে তাকিয়ে থেকে মাথা নাড়ালো। নুসরাত বিরক্তি নিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। বুঝলো উত্তর না দিলে এই গন্ডার তাকে ছাড়বে না। হার মেনে আরুষকে বলল, ভাই আমি ব্ল্যাকটাই সেলিন পারফিউম ইউজ করি, এবার ছাড়ুন। নুসরাত আরুষের হাত থেকে নিজের ঘাড় ছাড়ানোর চেষ্টা করলো। আরুষ ছাড়ল না। নুসরাত মোচড়ামুচড়ি বাদ দিয়ে আরুষের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। পারফিউমের নাম বলেছি, এরপরও কি চাই আপনার? ঘাড় ব্যথা হয়ে গিয়েছে এভাবে থাকতে থাকতে। আরুষ নুসরাতের ঘাড় ধরে টেনে পেছন থেকে সামনে নিয়ে আসলো। নুসরাত আরুষের মতো সুঠাম দেহের ব্যক্তির কাছে হার মারল। সে তো আরুষের কাছে চুনোপুটি। চুপচাপ তাকিয়ে রইল ঘাড় বাঁকিয়ে আরুষের দিকে। আরুষ গম্ভীর গলায় সাথে কিছুটা শান্ত গলা অ্যাড করে বলল, আমি তোর ভাইয়া। নুসরাতের মনে হয় ঠোঁটের আগায় উত্তর ছিল। আরুষের প্রশ্নের সাথে সাথে বলল, আপনি আমার ভাইয়া না তো কি? কে বলেছে আমি তোর ভাইয়া? নুসরাত ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসি হাসল। আপনি ভাইয়া না হলে কি আমার চাচা? আরুষ বিকট শব্দে চিৎকার করে বলল। কে? আরুষের হাত কিছুটা ঢিলে হতেই নুসরাত হাতের নিচ দিয়ে বের হয়ে গেল। ফোনের কাছে গিয়ে দেখলো 10+ মিসড কল ইসরাতের নাম্বার থেকে। ঝটপট কল ব্যাক করলো। নুসরাত হ্যালো বলার আগে ইসরাত ওপাশে থেকে বলল, লাউড স্পিকারে কল থাকলে ফোন সাউন্ড কমিয়ে নে, আর ভাইয়ার রুমে থাকলে ব্লুটুথ কানেক্ট কর, ইম্পর্টেন্ট কথা আছে। ফার্স্ট নুসরাত। নুসরাত পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও ব্লুটুথ খুঁজে পেল না। শব্দ করে ডাকিয়ে রুম থেকে বের হয়ে বারান্দায় চলে গেল। গ্লাস ভালো করে লাগিয়ে বারান্দায় রাখা বাঁশের ব্যাট দিয়ে তৈরি চেয়ারে বসে হ্যালো বলতে ইসরাত সব খুলে বলতে লাগলো। আরুষ ল্যাপটপ থেকে চোখ তুলে তাকিয়ে রইল স্লাইডিং ডোরের দিকে। ফোনে কথা বলতে বলতে নুসরাতের ভাবভঙ্গি বারবার পরিবর্তন হচ্ছে। একবার পায়ের নখ দিয়ে টাইলস ঘুরছে, তো একবার হাতের নখ কামড়াচ্ছে। কিছুক্ষণ পর পর আবার ঠোঁট কাঁপছে। কান্নায় নয় রাগে। ঠোঁটে ঠোঁট চেপে নুসরাত চিৎকার করে উঠল। নুসরাতের চিৎকারে আরুষের মনে হলো কানের তালা লেগে গিয়েছে। অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। আরুষকে অবাক হয়ে নুসরাতের দাঁত কিরমিরে চিৎকার করে বলল, তুমি ওখানে বসে বাল করছিলা? হাত চালাতে পারো নাই? এখন সব বাল হয়ে যাওয়ার পর বোনের কথা মনে পড়ছে? এই তুমি ওখানে কি করছিলা? হ্যাঁ, আঙ্গুল চুষছিলা বসে বসে। এখন কি করবা ভেবেছো কিছু? না, কিছু ভাবিনি। আর তুই চিৎকার করছিস কেন? তোর চিৎকারে পুরো বাড়ির মানুষ চলে আসবে। তোর রুমে আস্তে কথা বল। এখন কি ভেবেছিস? ঝটপট বল। ইসরাত মিনমিন করে বলল। এখনো কিছু ভাবিনি। নুসরাত বিশ্রী গালি দিয়ে বলল, হয় এইসবই করো শালি। কি বলে দিছি? কেউ তোরে তেড়িবেড়ি করলে এক চটকানা দিয়া কান লাল করে দেওয়ার জন্যে। তোমরা আইসা অপমান করে তোমার বাসা থেকে বাইর করে দিয়া এখন আবার তুমি শালি আঙুল চোষো? হ্যাঁ, আত্মসম্মান বোধ দেখানো বের করছি আমি তোমার। দাঁড়াও, এখন ফোন রাখ, পরে কিছু ভেবে কল করব। আর শোন, যেখানে আসিস সেখানে স্টে কর। আমি ভাবছি কি করা যায়। যে বাসা থেকে বের হয়েছিস আর ওই বাসায় ফিরে যাবি না। আমি কিছু ভেবে জানাচ্ছি। নুসরাত ফোন কেটে দিয়ে বারান্দায় কিছুক্ষণ বসে নখ খুঁটল। তারপর রুমে এসে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। মাথা ব্যথায় সবকিছু অন্ধকার দেখছে। বিছানায় শুতেই মনে হলো নুসরাতের পুরো দুনিয়া দুলে উঠেছে। হাত দিয়ে খামচে ধরল বেডশিট। চোখ বুজে কিছুক্ষণ ওভাবেই পড়ে রইল। আধ ঘন্টা পরে আবার উঠে বসলো নুসরাত। রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করতে লাগলো। আরুষ কাজ করছিল ল্যাপটপে কিছু, কিন্তু নুসরাতকে পায়চারি করতে দেখে কাজ করা থেকে কনসেন্ট্রেশন হারিয়ে নুসরাতের দিকে তাকালো। ওভারসাইজ টি শার্ট দলা পাকিয়ে আছে। প্যান্টের এক পা নেমে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, আর অন্য পা হাঁটু থেকে কিছুটা নিচে নেমে আছে। চুলগুলো বরাবরের মতো দলা পাকিয়ে মাথার মাঝখানে খোপা করে রেখেছে। মুখের চারিপাশে চুল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কপালে ঘামের রেশ। নুসরাত দুহাত দিয়ে মুখ মুছে পায়চারি করতে লাগলো। আরুষের চিন্তার ব্যাঘাত ঘটিয়ে রুমে আসলো আহান। গলা ফাটিয়ে চিৎকার করে বলল, মিস আপি।
নুসরাত ফিরে তাকাতে পারল না। তার আগে আহান চিৎকার করে বলল, আই লাভ ইউ আপি। দিল। আরশ রসগোল্লার মতন চোখ বড় বড় করে নিল। নুসরাত আহানের পানে তাকাতেই আহান এসে নুসরাতের পেট জড়িয়ে ধরল। আরশ ধমকে উঠল আহানকে। এই আই লাভ ইউ এসব কোথা থেকে শিখেছিস? আহান অবাক হয়ে বলল, কেন, তুমিও কি শিখতে যাবে ভাইয়া? চুপ, এসব কথা যেন আর না শুনে। তুই জানিস এর অর্থ কি? হ্যাঁ জানি তো। দেখি বলতো। আই লাভ ইউ অর্থ আমি আপিকে ভালোবাসি। তুই কেন ভালোবাসবি ওকে? কারণ আমি আপিকে ভালোবাসি, তাই ভালোবাসি, আর এই কারণেই ভালোবাসি। তোমার কি হয়েছে আপিকে আই লাভ ইউ বললে? তুই আমার বউকে আই লাভ ইউ বলবি কেন? আহানের কথা আরশের মুখ হা হয়ে গেল। তোমার বউ মানে তো আমারও বউ। এই তুই আমার বউকে নিজের বউ বলছিস কেন? আপি আমার বউ, তাই বলছি। তোকে কে অধিকার দিয়েছে আমার স্ত্রীকে তোর বউ বলার? আহান গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবলো, কিছু মনে হওয়ার পর বলল, আর আপনি নিজেই বলছে একদিন আপনি আমাকে বিয়ে করবে, আমার বউ হবে। আরশ ভেঙচি কেটে বলল, হ্যাঁ বললেই হলো? তুই কত খাটো দেখ ওর তুলনা, তোর সাথে যায় ওর। আহান নুসরাতের দিকে মাথা তুলে তাকালো। আহানের কাছে মনে হলো নুসরাত একটু বেশি লম্বা। এত লম্বা হতে কে বলেছিল? গালে হাত দিয়ে কিছু ভেবে চেয়ার টেনে নিয়ে আসলো। নুসরাতের পাশে চেয়ার রেখে দাঁড়িয়ে গেল। তারপরও 3 কি 4 ইঞ্চি ডিফারেন্স থেকে গেল। এই দেখো, আমি আর আপু সেম সেম। এখন আমি আর আপু স্বামী স্ত্রী, তুমি থার্ড পারসন। তাই আমাদের স্বামী স্ত্রী রুম থেকে বের হও। নুসরাত চুপচাপ কিছুক্ষণ দুজনের দিকে তাকালো। আহানের দিকে তাকিয়ে হালকা হেসে গালে ঠেসে চুমু খেয়ে বলল, হয়েছে, আর ঝগড়া করতে হবে না, যা, আমি তোর বউ। আহান ভাব নিয়ে নিচের গেঞ্জির কলার ঠিক করলো। আরশকে জিব্বা বের করে ভেঙিয়ে বলল, দেখো আমার বউ আমাকে চুমু খেয়েছে, তোমাকে খেয়েছে কোনোদিন? নুসরাত হাসলো এবার শব্দ করে। নুসরাত কিছু বুঝে ওঠার আগেই আরশ এক হাতে নুসরাতের কোমর চেপে ধরে টেনে নিয়ে আসলো। আহানের দিকে গম্ভীর চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। নুসরাত কিছু বলার পূর্বে নুসরাতের কথা আটকে দিয়ে আরশ নুসরাতের গলার ভাঁজে চুমু খেল। নুসরাতের পুরো শরীর শিরশির করে উঠল। আরশের চুমু খাওয়ার সময় গলায় দাড়ির খোঁচা লাগলো নুসরাতের গালে। চোখ মুখ বড় বড় করে নুসরাত আরশকে চোটাতে চাইল, আরশ ছাড়ল না। আহান দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। এক দৌড়ে আরশের রুম থেকে বের হয়ে সেকেন্ডের ভেতরে পুরো বাড়িতে খবর ছড়িয়ে দিল। আরশ ভাইয়া নুসরাত আপিকে জোর করে ধরে গলায় কামড় মেরে দিয়েছে, যেভাবে নুসরাত আপি আমার গালে কামড় মারে। আর নুসরাত আপি তাকে ছোটনের চেষ্টা করছে, কিন্তু আরশ ভাইয়া নুসরাত আপিকে ছাড়ছে না। সবাইকে ঝাপড়ে ধরে ধরে বলল, এইভাবে ধরেছে ভাইয়া আপুকে। সকাল সকাল নুসরাত ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে আয়নার ভেতর দিয়ে সন্তর্পণে একবার বিছানার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। চুল মুছে টাওয়াল ঢিল মেরে বিছানার একপাশে ফেলে দিল। স্কিনি টি শার্টের উপরে হালকা সাদা রঙের শার্ট পরে ইন করে নিল। চুলগুলো কোনো রকম বান করে হাতে ল্যাপটপের ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে গেল। নিজের রুম থেকে চিৎকার করে বলল, আমার নাস্তা দাও। নুসরাত নব ঘুরিয়ে বাহির থেকে রুম লক করে চলে গেল। নুসরাত বের হয়ে যেতে আরশ চোখ মেলে তাকালো, বিড়বিড় একবার ফিরেও তাকালো না। করল। ভ্রু বাঁকিয়ে আরশ বিছানা থেকে উঠে দাঁড়ালো। পরনের গেঞ্জি খুলে ছুঁড়ে ফেললো ওয়াশরুমে। সিগারেট ঠোঁটে চেপে রুম থেকে বের হয়ে গিয়ে বারান্দায় দাঁড়ালো উদাম গায়ে। শরীরের প্রতিটি ভাঁজ ভেসে আছে। রেলিংয়ে এক হাত চেপে বাড়ির সামনে তাকিয়ে রইল। রেলিংয়ের উপরে হাত চেপে ধরতেই হাতের পেশিগুলো ফুলে ফেপে উঠল। সিগারেটে আরও একটা টান দিয়ে আরশ বারান্দার পাশ দিয়ে ছুঁড়ে ফেলে দিল। এর মধ্যে নুসরাতকে দেখা গেল ইরহামের কাঁধ চেপে বাড়ির বাহিরে বের হতে। মুখ গম্ভীর করে রেখেছে, কাঁধে ল্যাপটপের ব্যাগ, চোখে চশমা, পায়ে স্লিপার আর হাতে গাড়ির কি। দেখতে অন্যরকম সুন্দর লাগছে। আরশ বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে।
নুসরাত নাকের উপর থেকে চশমা ঠেলে উপরের দিকে তুলে গ্যারেজের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর গাড়ি গ্যারেজ থেকে বের করে নিয়ে এসে গাড়ির কাজ নামিয়ে ইরহামের দিকে তাকিয়ে কিছু বলল। ইরহাম উত্তর আসতেই 1 সেকেন্ড দেরি না করে বারান্দার দিকে তেজস্বী চোখ তাক করল নুসরাত। আরশ নুসরাতের দিকে তাকিয়েছিল। নুসরাতের তাকাতেই দুজনের চোখাচোখি হলো। আরশকে রেলিংয়ে দুহাত চেপে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নুসরাত বিরক্ত হয়ে চোখ ফিরিয়ে নিল। আরশের থেকে চোখ ফিরিয়ে এনে ইরহামকে বলল, গাড়িতে উঠ। ইরহাম মুখ কালো করে গাড়িতে উঠে বসলো। গাড়ির দরজা লাগিয়ে সিট বেল্ট বাঁধার আগেই নুসরাত গাড়ি স্টার্ট করে এক টান মেরে বাড়ি থেকে গাড়ি বাইরে নিয়ে গেল। আকস্মিক গাড়ি স্টার্ট দেওয়ায় ইরহাম পেছন থেকে সামনের দিকে ঝুঁকে গেল। মুখ তুলে নুসরাতের দিকে তাকাতেই দেখলো নুসরাত মুখ প্যাঁচার মতো বানিয়ে রেখেছে। এই তো, এতক্ষণ ঠিক ছিল, এখন আবার মুখ এরকম বাড়িয়েছে কেন? আরশ গাড়ির দিকে তাকিয়ে রইল। নুসরাত গাড়ি নিয়ে চলে যেতেই টনক নড়ল কার গাড়ি নিয়ে গিয়েছে এরা। যখন বুঝলো এটা তার গাড়ি ছিল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নুসরাত গাড়ি নিয়ে চলে গিয়েছে বাড়ির ত্রিসীমানার বাহিরে। আরশ আগে চুল মুট করে চিৎকার করে উঠল। তার গাড়ির এক চুল পরিমাণ কিছু হলে সে নুসরাতকে ছাড়বে না। গাড়ি তার ইমোশন, আর তার ইমোশন নিয়ে নুসরাত বারবার খেলে। সে এবার নুসরাতকে ছাড়বে না। আরশ নাক মুখ রাগে লাল করে শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকলো। জাইন অফিস থেকে এক আওয়ারের ছুটি নিয়ে অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে বের হলো। এক হাতে গাড়ি চালিয়ে অন্য হাতে ফোন দিয়ে কল দিল ইসরাতকে। ইসরাতের মোবাইল রিং হয়ে কল কেটে গেল। জাইন 25 মিনিটের মাথায় বাসায় এসে পৌঁছালো। এলিভেটর কাঙ্ক্ষিত নাম্বার প্রেস করে অপেক্ষা করতে লাগলো পৌঁছানোর জন্য। এলিভেটর খুলে যেতেই জাইন এগিয়ে গেল অ্যাপার্টমেন্টের দিকে। লক খুলে ভেতরে ঢুকতেই চোখে ভেসে উঠল অন্ধকার। পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করলো। ড্রয়িং রুমের লাইট অন করতেই ইসরাতের নাম ধরে ডাকলো। সব কিছু ঠিকঠাক আছে কিনা ভালো করে দেখলো জাইন। ইসরাতের উত্তর না পেয়ে জাইন মনে করলো ইসরাত রেস্টুরেন্টে গিয়েছে। অ্যাপার্টমেন্ট লক করে বের হয়ে গেল। ইসরাত ক্যামেলিয়ার অ্যাপার্টমেন্টে বসে আছে। ক্যামেলিয়ার নখ কামড়াতে কামড়াতে জিজ্ঞেস করলো ইসরাতকে, এখন কি করবে তুমি ইসরাইট? ইসরাত গালে হাত দিয়ে বসে রইল। বসে বসে চিন্তা করতে লাগলো। নুসরাতের বলার নয়, মেয়েটা তার আত্মসম্মানে আঘাত করেছে, তাই আর সে এখন আর ওই বাসায় ফিরে যাবে না। কিছু ভাবিনি। ইসরাত টাইম দেখার জন্য হাতে মোবাইল নিল। ওয়ালপেপারে অনেকগুলো মিস কল ভাসছে। ইসরাত লক খুলে ঢুকতেই একের পর এক কলের নোটিফিকেশন আসতে লাগলো, সাথে হোয়াটসঅ্যাপেও 48+ মিস কল। ইসরাত মোবাইলের সাউন্ড মুটের দিকে তাকালো। মিউট করে রেখে দিয়েছে। ইসরাত হাত দিয়ে কপাল চাপড়ালো। সে কখন থেকে এত অন্যমনস্ক হলো, মোবাইলের সাউন্ড মিউট করে রেখেছে আর সেটা অন করতে ভুলে গিয়েছে। লিপি বেগম আর জাইনের নাম্বার থেকে এত মিসড কল দেখে ইসরাতের প্রথমে কল ব্যাক করলো লিপি বেগমকে। লিপি বেগমকে অনেকক্ষণ সাফাই দেওয়ার পর তিনি মারলেন। জিজ্ঞেস করলেন, কেমন আছো? কি করছো? খাওয়া দাওয়া কেমন চলছে? শরীর কেমন? এসব জিজ্ঞেস করে রেখে দিলেন। ইসরাত জাইনকে কল ব্যাক করলো। জাইন প্রথমবার কল ধরল না। ইসরাত এরকম করে প্রায় 4 বারের মতো কল করলো। জাইন ধরল না। ইসরাত এবার কল দিতে জাইন কল ধরলো। কল ধরে ধীরস্বরে বলল, আরে ওকে? ইসরাত ঢোক গিলল। তার কান্না আসছে। বলতে ইচ্ছে করলো তার আমি ঠিক নেই, কিন্তু বলা হলো না। গলায় কান্না দলা পাকিয়ে আটকে গেল কথা। জাইন আবার জিজ্ঞেস করলো, আরে ওকে ইসরাত? ইসরাত কিছু বলতে পারল না। কথা গুছিয়ে নিয়ে কিছু বলতে নিবে তার আগে জাইন বলল, আমি একটু বিজি আছি, এখন আর কল দিয়ে ডিস্টার্ব করো না। ইসরাত বিমূঢ় হয়ে কথা বলতে পারল না। কথা গলায় আটকে গেল। ইসরাতের কানে ফোন ধরা রইল। জাইনের কল কেটে গেল। ইসরাত কিছুক্ষণ ফোন কানে নিয়ে দাঁড়িয়ে রইল। তার পুরো পৃথিবী ঘুরছে। সে কি সবার কাছে বোঝা হয়ে গেল? সে কি সবার লাইফে ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে? সবাই কেন তার সাথে এমন করছে? সে কেন কল দিতে গেল জাইনকে? তারপর একে একে চোখে ভেসে উঠল বিয়ের পরের খাবার টেবিলে বসার পর মেহেরুন্নেসার এক এক কথা। ইসরাতের মনে হলো তার শরীরের প্রতিটি অংশে কেউ ছুরি দিয়ে বারবার আঘাত করছে। হঠাৎ করে মাথা ভুভু করে উঠল। ইসরাতের মনে হলো তার মাথার মধ্যে কোনো পোকা ঢুকে গিয়েছে।
শরীরের প্রতিটি কোষের চলাচল বন্ধ হয়ে গিয়েছে, শ্বাস নিতে পারল না। সেকেন্ডের ভেতরে মনে হলো যেখানে দাঁড়িয়ে আছে সেখানটায় দুলে উঠছে। ব্রেনের প্রতিটি রগ ছিঁড়ে যাবে ইসরাতের কাছে মনে হলো। কোষ বিভাজনের এক একটা কোষ চলাচল বন্ধ হয়ে গেল। চোখের সামনে দেয়াল ধীরে ধীরে ধোঁয়াশার মতো হয়ে গেল। মনে হলো দেয়ালগুলো তার গলা চেপে ধরতে হাত বাড়িয়ে এগিয়ে আসছে। ইসরাতের হাত থেকে মোবাইল পড়ে গেল। অতিরিক্ত চিন্তার ফলে চোখের মধ্যবিন্দু থেকে এক ফোঁটা তরল জল চোখ বেয়ে নেমে আসলো। ধীরে ধীরে সব অন্ধকার হয়ে আসলো। কানের কাছে শুধু দুটো শব্দ ঝাপসাভাবে শোনা গেল। ইসরাই, তুমি কি ঠিক আছো? মোমো ক্লাসরুম থেকে প্রফেসরের পারমিশন নিয়ে ফেসিলিটিস রুমের দিকে গেল। হালকা মুখ ধুয়ে চোখ তুলে তাকাতেই আয়নায় দেখলো পেছনে অগ্নিমূর্তি হয়ে মাহাদিকে দাঁড়িয়ে থাকতে। মোমো চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে পেছনের দিকে ফিরে তাকালো। ফিরে তাকাতে পারল কই, মাহাদি গাল চেপে ধরল মোমোর। মোমো গাল থেকে হাত ছোটানোর চেষ্টা করলো, তবু মাহাদি ধরে রাখলো। এই, তুই আমাকে আবার ব্লক মেরে রেখেছিস কেন? তুই আমার সাথে আবার ঢং শুরু করেছিস, তাই না? আমার সাথে এইসব ঢং একদম করবি না। এসব ন্যাকামি আমি দু চোখে দেখতে পারি না। পিটিয়ে তোর ন্যাকামি ছুটিয়ে দেব, শালা ন্যাকার গোষ্ঠী। মোমো গাল থেকে হাত টেনে ছোটানোর চেষ্টা করে কাপা গলায় বলল, আমি নুসরাতকে বলে দিব আপনি আমাদের নেকার গোষ্ঠী বলেছেন। তো বলিস না, আমি ভয় পাই নাকি তোর এই নুসরাতকে? মোমো হাত ছোটানোর চেষ্টা বাধাইয়ে সন্দেহের নজরে মাহাদির দিকে তাকালো। আপনি শিওর তো আপনি নুসরাতকে ভয় পান না? মাহাদি গাল থেকে হাত একটু ঢিলে করলো। মোমোর গালগুলো আঙ্গুল দিয়ে চেপে ধরায় লাল হয়ে গিয়েছে। বুড়ো আঙ্গুল দিয়ে দাগ বসে যাওয়া জায়গায় স্লাইড করতে করতে মাহাদি বলল, আমি ওকে ভয় পাই না। বন্ধুর বউ হিসেবে সম্মান করি, আর ছোট বোন হিসেবে ওর কথা রাখার চেষ্টা করি। এই যা। হাত দিয়ে লাল হয়ে যাওয়া জায়গায় আরেকটু ধীরভাবে ঘষতে ঘষতে বলল, ব্লক মেরেছিস কেন? তোকে বলছি না 1 মাস পর আমার ছায়াও দেখবি না, তাহলে আবার ব্লক মেরেছিস কেন? ছোট মানুষ বুঝিসনি, ব্লক মেরে দিয়েছিস। এবারের মতো মাপ। বাসায় গিয়ে ভালো ভালো ব্লক খুলে ফেলিস। মাহাদি হাত সরিয়ে নিয়ে যথেষ্ট দূরত্ব নিয়ে দাঁড়ালো। মোমোর কোনো নড়চড় না দেখে বলল, ভালো মুখে বলছি, চুপচাপ গিয়ে খুলে ফেলবি। আমি যদি আবার বলি তাহলে সেটা মোটেও ভালো মুখে বললে হবে না। তাহলে আজ আসছি, তুই মনে রাখিস কথাগুলো। মাহাদি হাতের আঙ্গুলে গাড়ির চাবি ঘুরিয়ে ঘুরিয়ে বের হয়ে গেল। মোমো তাকিয়ে রইল মাহাদির দিকে। কাল বৈশাখী ঝড়ের মতন এসে ঝড় দিয়ে এখন আবার শান্তভাবে ফিরে যাচ্ছে। অফিস থেকে কাজ শেষ করে নুসরাত একা একা বের হয়ে আসলো। কোনো রিক্সা খুঁজে না পেয়ে নুসরাত রাস্তার পাশ ঘেঁষে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর ফুটপাতে পেরিয়ে ব্রিজে উঠতেই একটা ছেলে নুসরাতের পথ এসে রোধ করে দাঁড়ালো। নুসরাত ছেলেটার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। ষষ্ঠ ইন্দ্রিয় বলল বিপদ সংকেত। নুসরাত এক হাত পেছনে নিয়ে রাখলো। আগে ভাগে রেডি হলো ছেলেটা এদিক সেদিক কিছু করার চেষ্টা করলেই সে ঘুষি মেরে উড়িয়ে দেবে। ছেলেটা নুসরাতের মুখের সামনে এসে শ্বাস ছাড়তেই বিচ্ছিরি গন্ধ নাকে লাগলো। ছেলেটার শ্বাসের গন্ধে নুসরাতের মনে হলো পেট ঠেলে বমি বের হয়ে আসবে। নুসরাত ছেলেটাকে নিজের সামনে থেকে সরতে না দেখে হাত পেছন থেকে ঘুরিয়ে নিয়ে এসে থাপ্পড় মারল। ছেলেটা মাতাল থাকায় এক থাপ্পড় খেয়ে বীজের উপরে লুটিয়ে পড়ল। নুসরাত ছেলেটাকে ওইভাবেই ফেলে রেখে এগিয়ে যেতে লাগলো, কিন্তু ছেলেটা নুসরাতকে যেতে দিল না। পেছন থেকে এসে হাত চেপে ধরল। শর্ট টেম্পার নুসরাত আর এদিক সেদিক না তাকিয়ে ছেলেটার মেন পয়েন্টে লাত মেরে ব্রিজের পাশে ফুটপাতে ফেলে দিল। ছেলেটা নিজের গোপন অঙ্গ চেপে ধরে ব্রিজে শুয়ে কাতরাতে লাগলো। নুসরাতের মোটেও দুঃখ লাগলো না, আরও দুটো লাত মেরে ক্লান্ত হলো। পা থেকে স্লিপার খুলে টপাটপ গালে বাড়ি দিতে লাগলো। হাতের সাথে মুখও চলল। আর জীবনে মেয়েদের সঙ্গে পাঙ্গা নিবি? হ্যাঁ, তোর আজ ভবিষ্যতে আমি অন্ধকার করে দেব। শালা মেয়েদের হাত ধরিস? এ পর্যন্ত কতটা মেয়ের হাত ধরেছিস বল? ছেলেটা রাস্তায় পড়ে কাতরাতে লাগলো। মুখ দিয়ে গুঙিয়ে ব্যথাতুর শব্দ বের করতেই নুসরাত হাঁটু ভাঁজ করে বসলো। গালে হাত দিয়ে থাপ্পড় মেরে বলল, চুপ, গুঙাবি না একদম। গুঙিয়ে নিজেকে অবলা প্রমাণ করতে চাইছিস? তুই নিরীহ? হ্যাঁ, আমি তোর উপর অত্যাচার করছি, থাপ্পড়ে গাললাল করে দেব। তুই গুঙানো বন্ধ করবি না? এবার তোর ওই জায়গায় মেরে আমি সারা জীবনের জন্য অন্ধকার করে দেব। এতক্ষণ যতটুকু ঠিক ছিল এবার মনে হচ্ছে আর ঠিক থাকবে না। নুসরাত পা তুলে লাত মারতে যাবে, পেছন থেকেই সাইরেনের শব্দ ভেসে আসলো। নুসরাত পেছনে তাকিয়ে গাড়ির সামনে আলোর জন্য কিছু দেখতে পারল না। গাড়ির লাইট এসে নুসরাতের চোখে লাগলো।
নুসরাত চোখে হাত দিয়ে গাড়ির দিকে তাকালো। গাড়ি এসে নুসরাতের পাশ ঘেঁষে দাঁড়ালো। নুসরাত পুলিশের গাড়ি দেখে ও অতটা পাত্তা দিল না। ছেলেটাকে আরও দুটো থাপ্পড় মেরে নিজেকে শান্ত করলো। এরই মধ্যে গাড়ি থেকে পেট উঁচু দারোগা নেমে আসলেন। দারোগার পেট দেখে নুসরাতের কাছে মনে হলো শার্ট ছিঁড়ে পেট বের হয়ে আসবে। না হলে অতিরিক্ত পেট মোটা হওয়ার জন্য দারোগার পেট ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠোঁট চেপে হাসলো দারোগার পেটের দিকে তাকিয়ে। দারোগা পান খাওয়া লাল দাঁত বের করে বললেন, তুমি এই ছেলেটাকে মারছো কেন? তো মারবো না তো চুমু খাবো? দারোগা থতমত খেয়ে বললেন, হালকা কেসে বললেন, সরকারি পেশাদারের সাথে মুখ সংকোচিত রেখে কথা বলো। ছেলেটা কি এমন ক্রাইম ছিল যে তুমি ওকে রাস্তায় ফেলে মেরেছো? নুসরাত উপরের দিকে হাত তুলে আড়মোড়া ভাঙল। দারোগার দিকে কোনা চোখে তাকিয়ে বলল, আসলে এই মাতাল আমাকে মদ খেয়ে ওইদিকে টেনে নিয়ে যেতে চাইছিল। কোন দিকে? নুসরাত বিরক্ত হয়ে বলল। আরে ওইদিকে বোঝেন না, জঙ্গলের দিকে নিতে চাইছিল। দারোগা কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমাকে টেনে নিয়ে যেতে চাইলেও এভাবে উল্টে এখানে পড়ে আছে কেন? আসলে কি হয়েছে, এই মাতালটা আমার হাত ধরতেই আমি মাতালটাকে এমন থাপ্পড় মেরেছি যে রাস্তায় পড়ে মুখ ছেজে গেছে। নুসরাত প্রচুর আগ্রহ নিয়ে বলল, আপনারা দেখতে চান আমি কিভাবে থাপ্পড় মেরেছি? দারোগা হ্যাঁ বলতে গিয়ে কেসে উঠলেন। নুসরাত হা করে দারোগার দিকে তাকিয়ে আছেন। দারোগা কঠোর হওয়ার চেষ্টা করে নুসরাতের দিকে তাকালেন। তোমার হাত ছেলেটার চেপে ধরায় তুমি ওকে এত পিটা পিটেছো, ও তো কিছু করেনি? নুসরাত চিৎকার করে বলল, তাহলে আপনি বলতে চাইছেন এই মাতালটা আমার সাথে কিছু করার পর আমি একে থাপ্পড় মারতাম, এর মেইন পয়েন্টে শট মারতাম? আমি সেটা কখন বললাম? আর তুমি ছেলেটার মেইন পয়েন্টও লাদ মেরেছো একটা। চলো হাজতে চলো একদিন, তোমাকে রাখতে হবে। তুমি বাংলাদেশের আইন সংবিধান লঙ্ঘন করেছো। নুসরাত দাঁত কেলিয়ে বলল। আঙ্কেল, একটা না তিনটে মেরেছি মেইন পয়েন্টে। দারোগা তাকিয়ে রইলেন। মেয়েটা কি অবলীলে নিজেকে দোষগুলো স্বীকার করেছে? সুমন, ওকে গাড়িতে তোলো আর মাতালটাকেও সাথে তুলো। নুসরাত সুমনকে আটকে দিয়ে বলল, আমি উঠে যেতে পারবো, ওই শালা মাতালকে আপনারা তুলুন গাড়িতে। নুসরাত চুপচাপ গাড়ির পেছনে গিয়ে উঠে বসলো। নুসরাতের সামনের সিটে মাতালটা পড়ে পড়ে গুঙ্গাচ্ছে। নুসরাতের ইচ্ছে কইল আরও দু একটা লাথি মারার জন্য। সব দোষ এর জন্য তাকে আজ হাজতে যেতে হচ্ছে। পুলিশ স্টেশনে যাওয়ার পর নুসরাত পায়ের উপরে পা তুলে বেঞ্চে বসে রইল। দারোগা নুসরাতের সামনে টেবিলে বসে থাকলেন। নুসরাতের বসে থাকতে থাকতে কোমর ধরে গেল। আঙ্কেল, বসতে বসতে কোমর ধরে গিয়েছে, একটু হাঁটার ব্যবস্থা করে দেওয়া যাবে? এভাবে বসে থাকো, তোমার বাসার মানুষ না আসা পর্যন্ত এমনভাবে বসে থাকতে হবে। নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। কাউকে কল দিলে তো আসবে। আপনি কাউকে বলেছেন কল দিয়ে আমাকে ধরে নিয়ে আসতে হাজতে? লোকটা মাথা নাড়ল। কাউকে তো বলা হয়নি, মেয়েটাকে যে সে ধরে নিয়ে আসছে। তোমার বাবার নাম্বার দাও। নুসরাত নাসির সাহেবের নাম্বার দিতে গিয়েও আটকে গেল। চোখে ভেসে উঠল অগ্নিমূর্তি হয়ে নাসির সাহেব এসে তাকে এখানে উড়াধুরা থাপ্পড় শুরু করলেন। তারপরে থাপড়ে থাপড়ে বাড়িতে নিয়ে গেলেন। সবার সামনে বেদ দিয়ে পেটালেন। আরশ পেছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। সে বিবাহিত হয়েও বাবার হাতে মার খাচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। এসব ভাবতেই নুসরাত হাত গালে চলে গেল। মাথা থেকে ঝেড়ে ফেলে দিল বাবার নাম্বার দেওয়ার কথা। নুসরাত মিনমিন করে বলল, বাবার নাম্বার দিতে যাব কেন? আমার স্বামী আছে না? দারোগা নাম্বার বলতে বললেন। নুসরাত গলার স্বর নরম থেকে নরম করে বলল, আমি কল দিই আমার স্বামীকে। আঙ্কেল প্লিজ এই আর্জিটা রাখুন। দারোগা কি মনে করে উঠে আসলেন নিজের চেয়ার থেকে। নুসরাতের দিকে ফোন এগিয়ে দিয়ে নুসরাতের পাশে দাঁড়িয়ে রইলেন। নুসরাত গলার স্বর করুণ করে কল করলো আরশকে। আননোন নাম্বার থেকে কল দেখে আরশ প্রথমে কল পিক না করে কেটে দিল। কেটে দিয়ে ফাইল দেখতে ব্যস্ত হলো। নুসরাত লাগাতার কল দিতে লাগলো। নুসরাতের পাশে দাঁড়িয়ে থাকা পেট উঁচু দারোগা থু করে পিক ফেলে বিরক্তির চোখে নুসরাতের দিকে তাকালো। নুসরাত ভুঁড়িওয়ালা দারোগার দিকে একবার চোখ তুলে তাকে হেহে করে বোকা হেসে আবারও কল দিতে লাগলো। এবার আরশ কল পিক করে বজ্রকণ্ঠে ধমক দিয়ে উঠল, কে চাই? কল কেটে দেওয়ার পরও বারবার কল দিচ্ছে কেন? নুসরাত গলার কণ্ঠ যথেষ্ট নরম করে সুরেলা করে বলল, হ্যালো ভাইয়া, শুনছেন? আরশ ফোন কান থেকে নামিয়ে নাম্বারের দিকে একবার তাকালো। আবার কানে নিতেই নুসরাত বলল, ভাইয়া একটা লোকেশন পাঠাচ্ছি, একটু কষ্ট করে তাড়াতাড়ি আসুন প্লিজ। আরশের ভ্রু আরেকটু বাকিয়ে গেল। নুসরাত এত সুমধুর গলায় তাকে যাওয়ার জন্য বলছে কেন? এখানে নিশ্চিত কোনো গড়বড় আছে। আরশ গম্ভীর গলায় বলল, কি হয়েছে তাড়াতাড়ি বল।
একটা মিষ্টি গলে আমাকে ডাকা হচ্ছে কেন? নুসরাত কেসে উঠল, ধিমি স্বরে বলল। আসলে ভাইয়া হয়েছে কি, নুসরাত একে একে সব কাহিনী খুলে বলতে লাগলো। আরশের কাছ থেকে হেল্প পাওয়ার আশায় মিনমিন করে বলল, প্লিজ ভাইয়া একটা সই করে নিয়ে যান আমায়। আব্বা আসলে আমাকে আজ পৃথিবী থেকে টাটা বাই বাই করে দেবে। আরশ গম্ভীর গলায় বলল। নুসরাত আমি পারবো না। আরশকে মানানোর জন্য বলল। আব্বাকে বলতাম, কিন্তু আব্বা আসলে বলবে। নুসরাত গলার স্বর মোটা করে বলল, সৈয়দ বাড়ির কোনো মেয়ে কোনোদিন হাজতে আসেনি, তুমি বেয়াদব সেটাও পূরণ করে দিয়েছো। আল্লাহ তোমার হেদায়েত করুন। তোমার মতো এত বেপরোয়া মেয়ে আল্লাহ কাউকে না দিক। সৈয়দ বাড়ির কোনো মেয়ে কোনোদিন হাজতে এসেছিল, তুমি এসে গিয়েছো। হাজতে এসে আমায় ধন্য করেছো। তুমি আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। তোমার মতো বজ্জাত সৈয়দ বাড়ির ভেতর দ্বিতীয়টা আর নেই। আরশ কি একটু হাসলো, হয়তোবা হাসলো। কপালে হাত চেপে ধরে ফোন থেকে একটু মুখ দূরে নিয়ে গিয়ে গলা পরিষ্কার করলো। নুসরাতের মুখের উপরে বলল, আমি পারবো না। নিজে নিজের ব্যবস্থা করো না। তুই মানুষ পেটাতে চাস কেন? আমি বলে দিছি তোরে মানুষ পেটানোর জন্য। আরশ নুসরাতের ফোন রেখে দিল মুখের উপর। নুসরাত ফোন কতক্ষণ কানে লাগিয়ে রেখে সামনে নিয়ে আসলো। আরশের নাম্বারের দিকে তাকিয়ে থেকে দাঁত কিরমির করে চিৎকার করে গালি দিল। এই বেয়াদব, তুই আমার জামাই হতেই পারিস না, শালা বদমাইশ। লাগবে না তোরে আমার। আমি নিজেই এখান থেকে ছুটে যাব। আসিস আমার সাথে কিছু করতে, মুখ ভেঙে নকশা বদলে দিব। তুই কেন, তোর মুখ তোর বউ চিনবে না। নুসরাত গালাগাল করে মুখ তুলে তাকাতেই দেখলো দারোগা সাহেব তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছেন। নুসরাত হেহে করে বোকা হাসলো দারোগার দিকে তাকিয়ে। নিজের সাফাই গিয়ে বলল, আসবে না বলছিল তো, তাই একটু টেম্পার হাই হয়ে গিয়েছে। স্লিপিং ট্যাঙ্ক হয়ে বকা দিতে গিয়ে গালি বের হয়ে গিয়েছে। বুঝতেই তো পারছেন স্বামী স্ত্রীর ব্যাপার স্যাপার। নুসরাত দাঁত কেরিয়ে হেসে আবার কল দিল। কল দিতেই আরশ কল পিক করলো। বোঝাই গেল ফোন হাতে নিয়েই বসেছিল। নুসরাত দাঁত কিরমির করে আরশকে বলল, আপনি আসবেন না আমায় হাজত থেকে নিতে? না। নুসরাত বিরক্তির সহিত বলল। আগে কথা শেষ করতে দিন, পরে কথা বলুন। আরশ মুখে হাত দিয়ে বসে রইল। নুসরাত গলা পরিষ্কার করে গলার স্বর নামিয়ে বলল, আপনি যদি আমাকে আজ নিতে না আসেন, তাহলে আমি আমাদের সোসাইটির মসজিদে গিয়ে অ্যানাউন্স করব আপনি আমার গালে গলায় কিছু একটা করেছেন, এবং আপনি আমার ঘুমিয়ে থাকা সত্ত্বেও সুযোগ নিয়েছেন। তাই নিজের সম্মান বাঁচাতে চাইলে ঝটপট চলে আসুন। তোর এটা বলার অ্যাবিলিটি আছে তো? নুসরাত ডোন্ট কেয়ার গলায় বলল। আপনি সেটা ভালোই জানেন। এবার আরশ কল কাটলো না। নুসরাত ভাব নিয়ে কল কেটে দারোগার দিকে ফোন এগিয়ে দিল। নুসরাত খুশি মনে মাথা নাড়ালো। আরশ স্তব্ধ হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। এটা বউ নাকি অন্য কিছু? নিজের স্বামীকেও ব্ল্যাকমেল করছে। আরশ মাথায় হাত দিয়ে বসে রইল। কিছুক্ষণ পর টনক নড়তে হন্তদন্ত পায়ে হাতে গাড়ির চাবি নিয়ে আর মানিব্যাগ নিয়ে বের হয়ে গেল। দারোগা নুসরাতের মোবাইল জব্দ করেছেন, তাই নুসরাত পা তুলে বসে দুপা জড়িয়ে বসে আছে। দারোগা এদিকে নিজের মোবাইল দেখছেন আর নুসরাতের মোবাইল নিয়ে তার সামনে রেখে দিয়েছেন। নুসরাত নিজের জায়গা থেকে উঠে গিয়ে দারোগার পাশে দাঁড়ালেন। দারোগাকে সাবওয়ে সাফারি খেলতে দেখে নুসরাত চিৎকার করে উঠল। আরে আঙ্কেল, সাবওয়ে সাফারি খেলছেন? আমিও খেলি, প্লিজ একবার দিন না খেলি টাইম পাস করার জন্যে। দারোগা নুসরাতকে ধমকে বসিয়ে দিলেন। নুসরাত করুণ মুখে অনেকক্ষণ বসে থেকে দারোগাকে বলল, আপনি খুবই নিষ্ঠুর। আপনার মেয়ের বয়সে একটা অবলা বাচ্চাকে খেলতে দিচ্ছেন আপনি? প্লিজ আঙ্কেল, খেলতে দিন না। একবার আপনি শুধু খেলতে দিন, একবার আমি আর একবার আপনি। আপনি শেষ হলে আমি, আমি শেষ হলে আপনি। এভাবে গেম খেলতে দারুণ লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন প্লিজ আঙ্কেল, প্লিজ দিন। দারোগা কিছু বলতে যাবে নুসরাত বলল, প্লিজ আঙ্কেল, না করবেন না। লোকটা দেয়ালে পানের পিক ফেলে নুসরাতের দিকে তাকালো। নুসরাত হাত মুখের কাছে জোর করে বসে আছে, বারবার চোখের পাতা ফেলে হ্যাঁ বলার জন্য বলছে। আচ্ছা এসো, সামনে চেয়ারে বসো। তুমি শেষ হওয়ার পর আমাকে দিয়ে চিটিং করবে না? নুসরাত দু পা তুলে দারোগার চেয়ারের সামনে বসলো। দারোগা সাউন্ড বাড়িয়ে দেওয়ার জন্য বললেন। নুসরাত সাউন্ড বাড়িয়ে দিয়ে খেলতে লাগলো। দারোগা এর মধ্যে সুমনকে দিয়ে চকলেট বিস্কুট আর ড্রিঙ্ক আনিয়ে দিল। নুসরাত বিস্কুট মুখে পুরে খেলতে লাগলো। দারোগা নুসরাতকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কি করে? নুসরাত মুখের বিস্কুট গিলে বলল, বিজনেসম্যান। তোমার ছেলে মেয়ে কয়জন? নুসরাত শব্দ করে হেসে উঠল। নেই আঙ্কেল, সিঙ্গেল লাইফ এনজয় করছি। তোমার স্বামী কেমন?
নুসরাত একবার চুপ হয়ে গেল। তার দেওয়ার মতো কোনো উত্তর নেই। একটু অন্যমনস্ক হয়ে ভাবতেই শেষ হয়ে গেল। দারোগা নুসরাতের হাত থেকে মোবাইল নিয়ে নিলেন। এবার নুসরাত ওনাকে জিজ্ঞেস করলো, আপনার সন্তান কয়জন? আল্লাহর রহমতে এক মেয়ে আছে। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসলো। দারোগা নিচ থেকেই বললেন, মেয়ের বিয়ে দিয়ে দিছ? মেয়ের এখন একটা ছেলেও আছে? নুসরাত মুচকি হাসলো। বিস্কুট একসাথে 3টে মুখে পড়ে বসে রইল। মুখে পোড়ার জন্য কথা বলতে পারল না। দারোগা এর মধ্যে শেষ হয়ে গেলেন। নুসরাত পা নাচিয়ে নাচিয়ে খেলতে লাগলো গেম। দারোগা নুসরাতকে আরও প্রশ্ন করলেন। নুসরাত ধীরে ধীরে সব কথার উত্তর দিল। হঠাৎ বাহিরে গাড়ির শব্দ শোনা গেল। গাড়ির শব্দ শুনে ও নুসরাতের বিশেষ ভাবাবেগ হলো না। আরশ পা চালিয়ে ভেতরে এসে যা দেখলো তাতে তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। নুসরাত 2 পা তুলে বসে আছে, মোবাইল নিয়ে গেম খেলছে, মুখে বিস্কুট দিয়ে ঠাসা। টেবিলের ওপরে ড্রিঙ্ক ও জুসের বোতল পড়ে আছে। দারোগা হেসে হেসে নুসরাতের সাথে আলাপ করছেন। নুসরাতও আলাপ করছে দারোগার সাথে। আরশ গম্ভীর গলায় বলল, দিব্যি আছিস তো এখানে? তাহলে আমাকে কল দিয়েছিস কেন? নুসরাতের মুখে বিস্কিট থাকায় কথা বলতে পারল না। বিস্কিটের কারণে কেসে উঠল। দারোগা হাত বাড়িয়ে জুসের বোতল এগিয়ে দিলেন। নুসরাত নিতে গেল। আরও শেষে দারোগার হাত থেকে জুসের বোতল টেনে নিয়ে বোতলের মুখ খুলে নুসরাতের মুখে ধরল। আমার স্ত্রীর জন্য আমি আছি। ছোট্ট একটা শব্দ, কিন্তু এর ভেতরে দায়িত্বশীলতা আর কর্তব্যের বহিঃপ্রকাশ ঘটল। নুসরাত চোখ তুলে তাকাতেই আরশ ইশারা করলো পানি পান করার জন্য। নুসরাত নিজেকে ধাতস্থ করে বোতল আরশের হাত থেকে নিয়ে মিনমিন করে বলল, আমি পারবো খেতে। রাতের বেলায় মেশিনারি জিনিস দিয়ে আবৃত রুম। ইসরাত নিভু নিভু চোখে তাকিয়ে আবার চোখ বুঝে নিল। নাকে ফিনাইলের গন্ধ আসছে। মাথা যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে ইসরাতের কাছে মনে হলো। আবার চোখ খুলে তাকালো। ঝাপসা চোখ গড়িয়ে গড়িয়ে রুমটা দেখলো। সাদা পর্দা উঠছে বাহিরে হালকা বাতাসে। চারিদিক থেকে শুধু কানে ভিপ ভিপ শব্দ আসছে। জানালার বাহিরে তাকালো ইসরাত। স্নোফল হচ্ছে। স্নোফলের কারণে সামনে বিস্তৃত জায়গা সাদা হয়ে আছে। ইসরাত সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের কোণে গলে 1 ফোঁটা পানি বের হয়ে আসলো। ইসরাত শূন্য চোখে জানালার দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিয়ে আসলো। ডাক্তার এসে ঢুকলো ক্যামেলিয়ার সাথে কথা বলতে বলতে কেবিনের ভেতর। ডাক্তার কিছুক্ষণ কথা বলে চলে গেল কেবিনের বাহিরে। ইসরাত যতটুকু বুঝলো অতিরিক্ত চিন্তার স্ট্রেস নেওয়ার ফলে রোগী প্যানিক অ্যাটাক করেছে। ইসরাত ক্যামেলিয়ার দিকে নির্লিপ্ত চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিল। ক্যামেলিয়া ইসরাতের পাশে টেবিল থেকে ফ্রুটস হাতে নিয়ে নাইফ দিয়ে কাটতে লাগলো। ইসরাতকে ইশারা করলো ফ্রুটস খাওয়ার জন্য। ইসরাত একবার ভাবলেশীন নজরে ফ্রুটসের দিকে তাকিয়ে জানালার বাহিরে তাকালো। ইসরাত ক্যামেলিয়ার দিকে তাকালো, শান্ত গলায় বলল, আমার মোবাইল কোথায়? ক্যামেলিয়া মুখ কালো করে তাকালো। ইসরাতকে শান্ত গলায় কথা বলতে দেখে মুখ লটকে গেল। মিনমিন করে বলল, তখন তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পর মোবাইল হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে চলে গিয়েছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু টাচ কাজ করছে না। ইসরাত মুখ গম্ভীর করে শুয়ে রইল। চোখ বুজে ক্যামেলিয়াকে উদ্দেশ্য করে বলল, তোমার মোবাইল সাথে আছে? ক্যামেলিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ইসরাতের কথা বলতে ইচ্ছে করল না। শরীরে অন্যরকম অস্বস্তি অনুভব করছে। চোখ বুজে থেকে আদেশ সুরে বলল, আমি যে নাম্বার বলছি সেটা টাইপ করে দাও আমার কাছে, তোমার মোবাইলে। ইসরাত টেনে টেনে নাম্বার বলল। ক্যামেলিয়া নাম্বার ডায়াল করে ইসরাতের হাতে দিল। ইসরাত চোখ বুজে ফোন কানে চেপে ধরে রাখলো। গম্ভীর গলায় বলল, আমার স্পেস চাই ক্যামেলিয়া। ইসরাতের আর কোনো শব্দ ব্যয় করতে হলো না। ক্যামেলিয়া চুপচাপ কেবিন থেকে বের হয়ে গেল। রিং হয়ে কল কাটার সেকেন্ড আগেই নুসরাত কল ধরল। নুসরাত ফিসফিস করে বলল, হ্যালো, কে বলছেন? ইসরাত হাই হ্যালো করলো না, সোজা কথায় আসলো। ছোট শব্দ ব্যবহার করে বলল, আমি দেশে আসছি। নুসরাত বিকট শব্দে চেঁচিয়ে উঠল। কি? নুসরাত নিজেকে ধাতস্থ করে নিল। একবার গাড়িতে তার পাশে বসে থাকা আরশের দিকে চোখ তুলে তাকালো, যে তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে আছে। নুসরাত চোখ সরিয়ে এনে ফোনে কান লাগালো। ফোনের দিকে তাকিয়ে আরেকবার নিজেকে ধাতস্থ করে নিল। এটা ইসরাত। ইসরাতের উদ্দেশ্যে বলল, কবে আসছিস আর কখন? ইসরাত অনেকক্ষণ চুপ থেকে বলল, এখনো প্রসেসিং করিনি, আর্জেন্ট ব্যবস্থা করে আসছি। নুসরাত যথাসম্ভব গলার আওয়াজ নামিয়ে বলল, বাড়িতে কাউকে জানিয়েছিস? না। কেন? কারণ আমি বাড়িতে ফিরছি না, তোকেও জানাতাম না, কিন্তু তুই আমার জন্য ফ্ল্যাট দেখবি বাংলাদেশে, তাই জানিয়েছি। নুসরাত ইসরাতের কথা বাতাসে উড়িয়ে দিল। তার কাছে মনে হলো ইসরাতের থাকার বিষয় নিয়ে পরে ভাবা যাবে। আচ্ছা, সব কিছু আপডেট টাইমে টাইমে আমায় দিস।
আমি অপেক্ষা করব। আচ্ছা, ইসরাত ফোন কাটতে নিল। নুসরাত বলল। এই দাঁড়া, কল কাটিস না। ইসরাত বিরক্তি গলায় বলল। আবার কি? তোর গলায় এমন ভাঙা ভাঙা মনে হচ্ছে কেন? তুই কি অসুস্থ? ভিডিও কল দে তো, এরকম ভিপ ভিপ শব্দ তোর কাছ থেকে আসছে কেন? তুই কি হসপিটালাইজড? ইসরাতের গলা কিছুটা কেঁপে উঠল। গলা পরিষ্কার করে বলল। আমি হসপিটালাইজড এমন কেন মনে হলো তোর কাছে? না। না, তোর কথা শুনে সন্দেহ হচ্ছে। আবার প্যানিক অ্যাটাক হয়েছে নাকি? ইসরাত থতমত খেল। ঢোক গেলে নুসরাতের সাথে কথা শেষ করতে চাইল, ধরা পড়ার ভয়ে। তেমন কিছু না। নুসরাত কথা থামিয়ে দিয়ে নিজের কথা ঢুকিয়ে দিল। তাহলে কেমন কিছু? আমার নাকি কিরকম হসপিটালে গন্ধ আসে। আর ইউ অলরাইট ব্রা? ইয়া, আই অ্যাম। আচ্ছা ভালো থাক, পরে কথা বলবো। নুসরাতের কথা না শুনেই ইসরাত কল কেটে দিল। নুসরাত কান থেকে ফোন নামিয়ে মুখের সামনে ধরে বলল। যা বাবা, কল কেটে দিল? কি এমন তাড়া যে কল কেটে দিল এত তড়িঘড়ি করে? আমাকে বিদায় নিতেই দিল না। গাড়ির কোণ ঘেঁষে বসে আছে নুসরাত। আরশ মুখ চোখ শান্ত করে গাড়ি চালাচ্ছে। গাড়ির সাথে আরেকটু কোণ ঠাসা হয়ে বসলো নুসরাত। জানালার উপরে হাত রেখে বাহিরের দিকে তাকিয়ে রইল। শাসা করে বাতাস এসে জানালার ভেতর প্রবেশ করছে। বাতাসের ঝাপটায় নুসরাতের চুলগুলো উঠছে। হঠাৎ করে নুসরাতের নাক পিটপিট করতে শুরু করলো। নাক মুখ কুচকে হা হা হাত দিয়ে উঠল। নাকে হাতের পিঠ ঘষে বাহিরের দিকে তাকিয়ে রইল। আরশ চুপচাপ গ্লাস তুলে লক করে দিল। নুসরাত ভ্রু বাঁকিয়ে তাকিয়ে থাকলো। শাহপরান বাজারে আসতেই ছোটখাটো একটা জ্যামের সৃষ্টি হলো। নুসরাত আরশের দিকে না তাকিয়েই বলল। গাড়ি কাছ নামান। আরশ কথা বাড়ালো না, গ্লাস নামিয়ে দিল। নুসরাত চোখ পড়ে বাহিরে জ্যাম দেখতে লাগলো। একটা ছেলেকে গাজরা বিক্রি করতে দেখে নুসরাত ছেলেটাকে গাড়িতে বসে চিৎকার করে ডাক দিল। এই যে এদিকে আসো। আরশ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তাকালো। কেউ কি তাদের দিকে তাকিয়ে আছে সেটা একবার খেয়াল করে নিল। যখন দেখলো তাকাচ্ছে না, তখন হাফ ছেড়ে বাঁচলো। তাতে দাঁত চেপে বলল। মাঝরাস্তায় গলা ফাটিয়ে চিৎকার করছিস কেন? ভদ্র মানুষের মতো আচরণ করা যায় না? কি? আপনি তো জানেন আমি অভদ্র, তাহলে ভদ্র মানুষের মতো আচরণ কেন করব? আর আমি মাঝ রাস্তায় এইভাবে গলা ফাটিয়ে চিৎকার করি? প্রয়োজনে হলে গলা খুলে হাতে নিয়ে চিৎকার করব। আরও সেই পাগলের সাথে কথা বাড়ালো না। ছেলেটা নুসরাতের দিকে গাজরা নিয়ে এগিয়ে আসলো। নুসরাত আরশের দিকে তাকিয়ে রইল। আরশ ভ্রু বাঁকিয়ে নুসরাতের দিকে তাকালো। তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো। কি? নুসরাত ঝটপট উত্তর দিল। কিনে দিন। আরশের সোজা জবাব। পারবো না। নুসরাত দাঁত কটমট করে তাকালো আরশের দিকে। আরশ পাত্তা দিল না নুসরাতের দৃষ্টি। আমি একজন ওয়েল ডিপেন্ডেন্ট মেয়ে। আমার জিনিস আমি নিজেই কিনতে পারি, অন্য কারো আমার দরকার নেই। আরশ বাঁকা চোখে তাকালো নুসরাতের দিকে। নুসরাত নিজের প্যান্টের পকেট থেকে 50 টাকার নোট বের করলো। দুমড়ে মুচড়ে গিয়ে এর অবস্থা যাতা। 50 টাকা পকেটে পেয়ে নুসরাত বিজয়ের হাসি হাসলো। আরশ ঠোঁট বাঁকিয়ে হাসতে যাবে তার আগেই দেখলো নুসরাত ছেলেটাকে দাঁড়াতে বলে গাড়ির কাজ তুলে ফেললো। আরশের কিছু বুঝে ওঠার আগেই নুসরাত নিজের হাত দিয়ে আরশের প্যান্টের পকেট ঢুকালো। মানিব্যাগ টেনে বের করতে নিলে আরশ এক হাত দিয়ে নুসরাতের হাত চেপে ধরল প্যান্টের ওপর থেকে। নুসরাতের হাত থেকে মানিব্যাগ নেওয়ার জন্য নিজের হাত ঢুকালো প্যান্টের পকেটে। নুসরাতের হাত থেকে মানিব্যাগ আলগোছিয়ে নিয়ে এসে নিজের হাতের মুঠোয় রাখলো। নুসরাত করুণ চোখে তাকিয়ে থেকে বড় গলায় বলল। আমি কে? আরশ ভ্রু বাঁকিয়ে তাকালো। অনীহা নিয়ে জিজ্ঞেস করলো। তুই কে? আমি স্ত্রী। আরশ কপালে হাত দিয়ে চেপে ধরে জানালার বাহিরে তাকালো হাসি আটকানোর জন্য। হালকা কপাল ঘষে হাসি থামিয়ে নুসরাতের দিকে তাকালো। আরশ তারপরও মানিব্যাগ দিল না। মানিব্যাগ পকেট থেকে বের করে নিয়ে এসে নিজের হাতে শক্ত করে ধরে রাখলো। আরে ভাই, দিচ্ছেন না কেন? আমি তো আপনার বউ, তাই না? আপনার টাকা মানেই আমার টাকা, আমার টাকা মানেই তো আপনার টাকা। আরশ গম্ভীর চোখে তাকালো। নুসরাত বলল। ভাই দিয়ে দিন, এগুলো তো আমার অধিকার, প্লিজ দিয়ে দিন। আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করবেন না প্লিজ। নুসরাতের এত কথায় আরশ গড়ল না। নুসরাত বুঝলো এই শালাকে এভাবে পটানো যাবে না, অন্য ট্রিক্স ব্যবহার করা লাগবে। চলুন ডিল করি। আপনি আমাকে গাছরা কিনে দিবেন, আমি আপনাকে এর বদলে আপনি যা চাইবেন তা কিছু একটা দেব। একটা কিছু দিব, দুটো না। আরশ এবার মানল। নুসরাতের দিকে তাকিয়ে প্রসন্ন হয়ে হাসলো। গ্লাস নামিয়ে আরশ ছেলেটাকে তার দিকে আসার জন্য বলল। কত টাকা? আরশ বিড়বিড় করে বলল।
একটু বেশি দাম। নুসরাত গালি দিতে গিয়ে মুখ আটকালো, ধীরে ধীরে বলল। কিপ্টের বংশধর। নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কয়টা নিবি? এই তো একটা। একটা দিয়ে কি করবি তুই? ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে স্টোরি দেব। আরুষ বিরক্ত হলো, ছেলেটার দিকে তাকিয়ে বলল। কয়টা গাছরা আছে তোমার কাছে? ছেলেটা গুনে বলল। আরুষ গম্ভীর গলায় বলল। সব দিয়ে দাও। গলা নামিয়ে বলল। কত টাকা দিব? আরুষ নুসরাতের দিকে হাত পাতালো। নুসরাত ভ্রু উঁচিয়ে তাকিয়ে থাকলো, বুঝলো আরুষ কেন হাত পাচ্ছে। 50 টাকাতে। নুসরাতের মুখ লটকে গেল, মুখ হা করে এগিয়ে দিল 50 টাকা। মিনমিন করে বলল, 50 টাকাও নিতে হবে? আরুষ উত্তর করলো না। ছেলেটার হাতে দুটো 500 টাকার নোট গুজে দিল। নুসরাতের থেকে নেওয়া 50 টাকা মানিব্যাগে রাখলো। দাও গাছরা। ছেলেটা সব গাছরা এগিয়ে দিল আরুষের দিকে। আরুষ হাত বাড়িয়ে গাছরাগুলো নিল। নুসরাত হাত বাড়ালো গাছরা নেওয়ার জন্য, আরুষ দিল না। কি দিচ্ছেন না কেন? দাঁড়া, গাড়ি এক পাশে সাইড করে দিচ্ছে। আরুষ জ্যাম ছুটতে গাড়ি রাস্তার একপাশে সাইড করলো। নুসরাত অধীর আগ্রহ নিয়ে গাছরার দিকে তাকিয়ে আছে। তার বর্তমানে সব আগ্রহ গাছরার দিকে। আরুষ গম্ভীর কণ্ঠে ডাক দিল। নুসরাত। নুসরাত অন্যমনস্ক হয়ে বলল, ডিলের কথা মনে আছে? নুসরাত উচ্ছ্বাসিত হয়ে বলল, জি। আরুষ আদেশের স্বরে বলল। তাহলে ডিল পূরণ করো। নুসরাত চোখ তুলে তাকালো আরুষের দিকে। আরুষকে তার দিকে গভীর চোখে তাকাতে দেখে নুসরাত চোখ সরিয়ে নিল, ছন্ন ছাড়া দৃষ্টি ফেলল। ফিরে আরুষের চোখে তাকালো না। আরুষের চোখে আজ কিছু আছে যা নুসরাতের ভেতরে নাড়িয়ে দিয়েছে। চোখের পাতা অগোছালো ভঙ্গিতে ফেলল। আরুষ শান্ত গলায় বলল, আমার দিকে তাকা। নুসরাত তাকালো না। আজ আরুষের দিকে তাকালে তার সর্বনাশ নিশ্চিত। অগোছালো ভঙ্গিতে এদিক সেদিক চোখ ঘুরালো, তবু একবারের জন্য আরুষের পানে তাকালো না। আরুষ ডিপ গলায় বলল, তাকাবি না তাই তো? আচ্ছা ঠিক আছে। গাছরা নিবি নাকি আমি ফেলে দেবো? নুসরাত নিজেকে ধাতস্থ করে। এবার নির্লিপ্ত চোখ তুলে তাকালো। আরুষের দিকে তাকাতেই বুক কেঁপে উঠল, তবু নিজেকে স্বাভাবিক রেখে চুপচাপ থাকালো। আমি এখন যা করব তার জন্য আমি পারমিশন নিব না। তুই বলেছিস তুই আমাকে একটা কিছু দিবি, তো এখন তা আমি নেব। নুসরাত নাক মুখ বিকৃত করে বলল, প্যাচাল না করে বলে ফেলুন তো কি করবেন বা কি নেবেন। নুসরাতের কথা মুখে আটকে গেল। পরের কথা আর বলতে পারলো কই। আরুষ নুসরাতের খোপা করা চুলগুলো চেপে ধরে টেনে নিয়ে আসলো নুসরাতকে। নুসরাত চুপচাপ চোখ মুখ স্বাভাবিক করে রেখে তাকিয়ে থাকলো। আরুষ কিছু বিড়বিড় করে নুসরাত আর তার মাঝে দূরত্ব ঘুচে নিচের ঠোঁটে সফট চুমু খেল। নুসরাতকে আরেকটু মাথা টেনে সামনের দিকে আনলো। ঠোঁটে চুমু খেতে যাবে নুসরাত থামিয়ে দিয়ে বলল, কিছু একটা দিব বলেছি, আপনি তো দুটো নিয়ে নিচ্ছেন। কথা শেষ করার আগে আরুষ ঠোঁটের ভাঁজে ঠোঁট গলিয়ে দিল। নুসরাত কোনো ধরনের রিয়াক্ট করলো না। নুসরাতকে নড়তে না দেখে আরুষ ঠোঁটে কামড় মারল। নুসরাত আরুষের হাতে থাপ্পড় মারল। আরুষকে ছাড়তে না দেখে আরুষের মাথা এক হাত দিয়ে পেছনের দিকে ঠেলতে লাগলো। কাজ হলো না, আরুষ ছাড়ল না। আরও ধীরভাবে নুসরাতের মাথা চেপে ধরে নিজের সাথে ধরে রাখলো। জাইন অ্যাপার্টমেন্টে এসে ঢুকলো, ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। ইসরাতের রুমের দিকে তাকালো। রুম লক করা দেখে ফোন হাতে নিল। ফোন হাতে নিতে কিছু নোটিফিকেশন শো করলো, তাতে ইসরাতের অনেকক্ষণ আগের মেসেজ শো করেছে। জাইন মেসেজ ক্লিক করলো, যাতে লেখা ছিল, আমি ক্যামেলের সাথে আছি। জাইন ইসরাতের কল দিতে গিয়েও দিল না, অনেক রাত হয়েছে দেখে। সকালে কল দিবে ভেবে ফোন রেখে রুমে চলে গেল ফ্রেশ হতে। সকাল 9:10 ফোনের শব্দে ঘুম ভাঙল জাইনের। অনেক রাত করে ঘুমানোর জন্য সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। জাইন লাফিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে কোনো দিকে না তাকিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। অফিসে পৌঁছানোর পর জাইন নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর কেউ এসে নক করলো জাইনের কেবিনে। জাইন চোখ তুলে উপরে তাকিয়ে আবার কাজ করতে লাগলো। জাইন কোনো প্রত্যুত্তর করল না। জাইন নিজের হাতের কাজ শেষ করে এলিভেটরের দিকে গেল। এলিভেটর গিয়ে নির্দিষ্ট বোতামে চেপে দাঁড়িয়ে রইল। মে আই কাম ইন? ইয়েস, কামিং। আপনার অপেক্ষায় ছিলাম মিস্টার জাইন। ইউ আর ইউ। আই এম গুড। কোনো দরকার ছিল আমাকে ডেকে পাঠালেন? এমনি ফিসফিস করে বলল, আপনাকে তো আমার দরকার। কিছু কি বলবেন? এমিলি কিছুক্ষণ আমতা আমতা করে বলল,
মিস্টার জাইন, আমি আপনাকে পছন্দ করি এবং আমি আপনাকে ডেট করতে চাই। জাইন কিছুক্ষণ এমিলির দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, আই এম ম্যারিড, ইউ নো দ্যাট। আই নো, বাট আই লাইক ইউ জাইন। আচ্ছা ইসরাত, ও জায়গায় থাকবে, তুমি আমার সাথে ডেট করবে? সরি মিসেস এমিলি, আমার এইরকম কোনো ইন্টেনশন নেই। আই থিঙ্ক আই এম অবসেস উইথ মাই ওয়াইফ। এক্সকিউজ মি। এমিলি ডেসপারেট হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। মিস্টার জাইন, লিসেন টু মি। বলে জাইনের হাত ধরল এমিলি। জাইন নিজের হাত ছাড়িয়ে নিল এমিলির হাত থেকে। এমিলি বলতে শুরু করলো, কি নেই আমার মাঝে? টাকা পয়সা সৌন্দর্য কি নেই? ওই বীজ মেয়ের মাঝে কি আছে যে তুমি আমাকে ছেড়ে ওকে চুজ করছো? জাস্ট শ্যাট আপ। চিৎকার করে বলল জাইন। তোর সাহস কি করে হয় আমার ওয়াইফকে বাজে কথা বলার? অন্তত তোর মুখে আমি আমার ওয়াইফের চরিত্রে বর্ণনা শুনতে আসবো না। তুই কাকে পিচ বলছিস? যে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষকে প্রেমের প্রস্তাব দেয়? জাইন এমিলির গলায় চেপে ধরল। এমিলি অট্ট হাসিতে মেটে উঠল। তোমার ইসরাতকে আমি আস্ত রাখবো না। তুমি আমার না হলে কারোর হতে পারবে না। হাউ ডিয়ার ইউ! আমার ওয়াইফকে স্পর্শ করার চেষ্টা করবি না। আমার ওয়াইফের কিছু হলে আমি জাইন তোকে চিন্তা পুঁতে ফেলবো। কথাটা মনে থাকে যেন। জাইন নিজের হাত এমিলির গলা থেকে ছাড়িয়ে আনলো। জাইন বের হতে যাবে, এমিলি ছ্যাহ বলে উঠল। তুমি কোথায় যাচ্ছ? জাইন কোনো প্রত্যুত্তর করল না। তোমার কেবিনে যাচ্ছ? যার গলা চেপে ধরলে তার কোম্পানিতে কাজ করবে? তোমার অ্যাটিটিউড দেখে কি হলো জাইন? সেই তো আমার কোম্পানিতে থাকবে। আমার দেওয়া ইউরো দিয়ে তোমার সংসার চলবে। তুমি আমার নখের যোগ্য না। তোকে কে বলেছে আমি কেবিনে যাচ্ছি? আর তোর মনে হয় এই জাইন হেলাল তোর মতো থার্ড ক্লাস মানুষের কোম্পানিতে কাজ করবে? গো টু হেল ইউ ফাকিং কোম্পানি। তাহলে কোথায় যাচ্ছ? তোকে বলতে বাধ্য নই। ও, বুঝতে পেরেছি, তোমার ওয়াইফের কাছে যাচ্ছ। ইটস নান অফ মাই বিজনেস। এবার তো কনফার্ম তুমি ওই বীজ গালের কাছে যাচ্ছ। তোর নোংরা মুখ দিয়ে ওর নাম নিবি না। এমিলি শয়তানি হাসি দিল। ও, তা ইসরাত কি অ্যাপার্টমেন্টে আছে? জাইন এমিলির কথায় পাত্তা না দিয়ে বের হয়ে আসলো। আজকাল মোমো ভার্সিটিতে যাচ্ছে না, সবসময় নিজের রুমে থাকে। বিশেষ প্রয়োজন ছাড়া রুম থেকে বেরো হয় না। খাওয়া দাওয়া অনিয়ম করে সবসময় বের হয় না। খাওয়া দাওয়া অনিয়ম করে সবসময় কীরকম একটা ভয় থাকে। জানালার পাশে দেয়ালে মাথা ঠেস মেরে বসে আছে মোমো। হঠাৎ ফোনের শব্দে ওর ধ্যান ভাঙে। ফোন হাতে নিয়ে দেখে সেই বিরক্তিকর ব্যক্তি। বিরক্ত নিয়ে কল ধরল। কি করছিলি? কল ধরতে এত লেট হলো কেন? মোমো বরাবরের মতো চুপ। মোমো কি হলো, কথা বলছিস না কেন? খাওয়া দাওয়া করছিস? ছোট করে হুম বলল। একটা কথা বলা ছিল। বল। আমি শুনলাম আপনার মা আপনার খালাতো বোনের সাথে আপনার বিয়ে দিতে চায়। তাহলে আপনি আমার পিছনে এইরকম পড়ে আছেন কেন? বিয়ে করাবে নাকি আমি করব? মা সংসার করবে নাকি আমি সংসার করব? বিষয় এটা না। আপনারা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। এখন আপনার মা যদি আমাকে কুপিয়ে মেরে ফেলে তাহলেই? মাহাদি হালকা করে হেসে বলল। আমি মাহাদি বেঁচে থাকতে তোকে কেউ হাত লাগাতে পারবে? আমি পুরো দুনিয়া এক করে দেব তোর কিছু কেউ করলে। আপনাকে আমার পছন্দ না। আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? শুনো মেয়ে, আমি মাহাদি যা চাই তা পেয়ে তবে হাল ছাড়ি। আর না ফেলে? মাহাদি মুখ গম্ভীর করে বলল। আমি ধ্বংস করে দেই যতই আমার শখের জিনিস হোক না কেন। তুইও আমার শখের আমাকে এমন কিছু করতে বাধ্য করিস না। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? আমি কখন থ্রেট দেই না, আমি করে দেখাই। অনুরোধ সুরে বলল মোমো। আচ্ছা বুঝলাম। তাহলে আমি একটা কথা বলি, আপনি আমার কথাটাও রাখবেন? বল। আপনি এইভাবে আমাকে ডিস্টার্ব করবেন না। আপনার হুটহাট এইসব কাজে আমি কোনো কাজে মনোযোগ হতে পারছি না।
কথা বলতে বলতে মোমোর চোখ ভিজে উঠল। আমি ভার্সিটির ক্লাসে মনোযোগ হতে পারি না, রাতে ঘুমাতে পারি না। এইরকম করলে আমি আমার এক্সামে খারাপ করব। আমি আমার একটা ব্রাইট ফিউচার করতে চাই। এখন আমার কি করা উচিত? আমি চাচ্ছি আমার পড়াশোনা শেষ করে এসব নিয়ে ভাবার জন্য। তাই এখন আপনি যদি মোমো আর কিছু বলতে হলো না, মাহাদি বুঝে নিল। ঠিক আছে, কথা হবে যখন পড়ালেখার বাট তোর চুকিয়ে যাবে তখন। তাহলে আজ ভালো থাক, রাখছি। আর অবভিয়াসলি নিজের খেয়াল রাখবি। এখন যেমন গুলুমুলুর আছিস, পরেও যেন এরকম থাকিস। আল্লাহ হাফেজ, দেখা হবে তাহলে 1 বছর পর। জাইন অফিস থেকে বিধ্বস্তের মতো বের হয়ে পার্কিং এরিয়ায় দিয়ে গেল। গাড়ি স্টার্ট দিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। রাস্তায় খালি, কিন্তু ট্রাফিক সিগন্যাল রেড লাইট দেখা গেল। জাইন না তাকিয়ে ট্রাফিক সিগন্যাল ভেঙে চলে গেল। পেছন থেকে ট্রাফিক পুলিশ জাইনকে ইশারা করলো দাঁড়ানোর জন্য। জাইন কোনো কিছু পরোয়া না করে অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে ছুটে চলল। অ্যাপার্টমেন্টে পৌঁছে জাইন লক খুলে ইসরাতের রুমের দিকে গেল, যা পুরোপুরি খালি। জাইন ফোন বের করে ইসরাতকে কল দিতে লাগলো। ইসরাতের ফোন বন্ধ দেখাচ্ছে। জাইন প্রচণ্ড রাগে ফোন মাটিতে আছড়ে ফেলে দিল। অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে ক্যামেলিয়ার রেস্টুরেন্টে দিকে রওনা দিল জাইন। লিও রেস্টুরেন্টের কাউন্টারেই বসেছিল। জাইনকে দেখে উঠে দাঁড়ালো। ইসরাত কোথায়? ক্যামেলিয়া কোথায়? অ্যাড্রেস দাও। লিও কোনো কথা না বলে চুপচাপ বাসার অ্যাড্রেস দিয়ে দিল। জাইনকে কীরকম দেখতে লাগলো তার কাছে। ক্যামেলিয়া হসপিটাল থেকে বাসা থেকে হসপিটাল ইসাতের সাথে দৌড়ঝাঁপ করার ফলে শরীর একটু অসুস্থ বোধ করছিল, তাই রেস্টুরেন্টে যায়নি। সকাল থেকে বেডে শুয়ে আছে। হঠাৎ কলিং বেলের শব্দ বেড থেকে উঠে আসলো। জাইনকে গ্লাসের মধ্যে দিয়ে দেখে মুখ কালো করে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে ক্যামেলিয়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে জাইন বলতে লাগলো, ইসরাত কোথায়? ইসরায়েল, কে দিয়ে তোমার কাজ কি? জাইন করুণ চোখে তাকিয়ে থাকলো। ক্যামেলিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আজ একদিন পর তুমি ওর খোঁজ নিতে এসেছো। যখন ও কল দিয়েছিল, ওর কথা না শুনে ফোন কেন রেখে দিয়েছিলে? পরে কল দিয়ে ওর খোঁজ কেন নিয়েছিলে? এখানে এসেছো কেন এখন? অসহায় কণ্ঠে বলল জাইন। প্লিজ ক্যামেলিয়া, বলো ইসরাত কোথায়? ক্যামেলিয়া কিছুক্ষণ জাইনের দিকে তাকিয়ে দেখলো জাইনকে, তারপর মুখ ফুলিয়ে বলল, ইসরায়েল সকালে বের হয়েছে, কিন্তু কোথায় গিয়েছে বলে যায়নি। আর কখন আসবে সেটা জানি না। আমি কি ইসরাত না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করতে পারি? ক্যামেলিয়া শুধু মাথা নাড়ালো। জাইন ক্যামেলিয়ার বাসায় ইসরাতের জন্য অপেক্ষা করতে লাগলো। সোফার উপরে মাথায় হাত দিয়ে চেপে বসে রইল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, তবুও ইসরাত আসলো না। হঠাৎ কলিং বেল বেজে উঠল। জাইনের মনে ক্ষীণ আশার আলো ফুটে উঠল, হয়তো ইসরাত এসেছে। জাইন ক্ষীণ আশা নিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু জাইনের আশায় পানি ঢেলে বাসায় লিও এলো। জাইনের লিওকে দেখে মুখ কালো হয়ে গেল। পকেট থেকে হাত দিয়ে মোবাইল বের করতে নিবে, মনে হলো সকালে মোবাইল আচার মেরে ফেলে এসেছে। রাগে নিজের মাথায় চুল ছিঁড়তে ইচ্ছে করলো। জাইন আসছে বলে ক্যামেলিয়ার বাসা থেকে বের হয়ে গেল। বাসা থেকে বের হয়ে গিয়ে বাসার দিকে শূন্য চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। চোখ জ্বলছে তার। ল্যাম্পপোস্টের হালকা আলোয় জাইনের চোখ লাল হয়ে যাওয়া শিরাগুলো দেখা গেল। জাইন নিজের শরীর কোনো রকম টেনে নিয়ে গিয়ে গাড়ি স্টার্ট করলো। গাড়ি স্টার্ট দিয়ে সামনে যেতেই বিপরীত রাস্তা দিয়ে ইসরাত আসলো। ক্যামেলিয়ার বাসার গেট খুলে ধীরে সুস্থে ভেতরে গেল। মেইন দরজা খোলা থাকতে দেখে ইসরাত ভ্রু কুঁচকে ভেতরে ঢুকলো। পা থেকে শু খুলে শু রেখে শু রাখলো। ভেতরে প্রবেশ করে আরাম করে বসে মোজা খুলতে নিবে, ক্যামেলিয়া এসে পাশে বসলো। সারাদিনের হয়ে যাওয়া ঘটনা এক এক করে সব বলতে লাগলো। ইসরাত মুখ গম্ভীর করে নিশ্চুপ হয়ে শুনল ক্যামেলিয়ার কথার বিপরীতে কোনো কথা বলল না। পরের দিন নুসরাত সুন্দরভাবে সাজগোজ করে রেডি হলো। কল দিয়ে আবিরকে বলল তাদের বাড়িতে চলে আসার জন্য। সকালে নাস্তা করে একসাথে বের হবে। আরশ তখন ফর্মাল শার্ট পরেছিল অফিসে যাওয়ার জন্য। নুসরাতকে ফোন দিয়ে আবিরকে দাওয়াত করতে দেখে বিরক্ত হলো। নুসরাত ফর্মাল প্যান্টের ভেতরে শার্ট ইন করে পরে নিল। গুনগুন করে গান গাইতে লাগলো। নুসরাতের এত আয়োজন করে সাজতে দেখে বিরক্ত হলো। এত ঢং করার কি আছে? নুসরাতের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, বিশেষ কিছু কি আছে? নুসরাত নির্লিপ্ত গলায় বলল,
আরশ উত্তর দিল না। কাবার্ড খুলে দেখলো কাবার্ডের ভেতরের নতুন কিনা অর্ধেক কাপড় গায়ে। বিরক্তির চোখে একবার তাকালো নুসরাতের দিকে। নুসরাত আরশের দিকে তাকিয়ে ভ্রু উঁচালো। আরশ তিক্ত বিরক্ত হয়ে বলল,